আসসালামু আলাইকুম প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পার্ট 2 এর ক্লাস নিয়ে। আজকে আমরা সংকরণ, ফাজানের নীতি এবং হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করব। প্রত্যেকের টপিক একদম বেসিক সহ আলোচনা করে বিগত বছরে বোর্ডে আসা এবং কলেজ পরীক্ষাগুলোতে আসা প্রশ্নগুলো তোমাদের হাতে কলমে সলভ করিয়ে দেব। চলো দেরি না করে শুরু করা যাক। আর যারা পার্ট 1 দেখোনি তারা খুব দ্রুত পার্ট 1টি দেখে ফেলো, দেন পার্ট 2টা দেখে ফেলো। ইনশাল্লাহ এই দুটো ক্লাস করলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমার যে ধরনের প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ শতভাগ তুমি কমন পাবে। তাহলে আমাদের শুরুতেই যে অ্যানালাইসিসটা দেওয়া আছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে বোর্ডে কয়টা করে প্রশ্ন আসছে, এই চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ সেই অ্যানালাইসিসটা দেওয়া আছে। ক্লাস পিডিএফে তোমরা পেয়ে যাবা। তাহলে বুঝতেই পারছো মিনিমাম 3টা করে প্রশ্ন প্রত্যেক বোর্ডেই কিন্তু এই চ্যাপ্টার থেকে আসছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি থেকে। ঠিক আছে, আবার কোনো কোনো বোর্ডে কিন্তু 5টাও আসছে। তাহলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা দেখেই বুঝতে পারছো। যদি মিনিমাম 3টা সর্বোচ্চ কিন্তু 5টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসেছে, তোমরা অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের আজকের যে টপিক সেই টপিকটা হচ্ছে সংকরণ। তাহলে ভাইয়া সংকরণটা কি? তোমাদের কিন্তু ক নাম্বারে কিন্তু সংকরণের সংজ্ঞাটা আসে, অনেকে কিন্তু সংজ্ঞাটা লিখতে পারো না। তাহলে আমি সংজ্ঞাটা আগে লিখে দিচ্ছি, দেন আমরা হচ্ছে বেসিক সহ একদম সংকরণ তোমাকে একদম বস বানিয়ে ফেলবো। সংকরণ হচ্ছে বিক্রিয়াকালে, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবা কেমন? বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ মিশ্রিত হয়ে সমশক্তির যে অরবিটাল সৃষ্টি করে, তাকে কি বলা হয়? সংকরণ। তাহলে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ মিশ্রিত হয়ে সমশক্তির যে অরবিটাল তৈরির প্রক্রিয়া, সেটাকে আমরা বলি কি? সংকরণ। তো সংকরণ জানার আগে আমাকে 2টা টার্ম খুব ভালোভাবে জেনে আসতে হবে। একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। কি জানতে হবে? একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। আমি এখানে লিখে হচ্ছে সিগমা বন্ধন আরেকটা জানতে হবে পাই বন্ধন। তাহলে তুমি সংকরণ একদম বস হয়ে যেতে পারো। চিত্রগুলো আঁকাতে তোমার জন্য সুবিধা হবে। আমি এমন করে হচ্ছে তোমাকে বেসিকটাকে শেখাবো। তাহলে ভাইয়া এই সিগমা বন্ধনটা কি? সিগমা বন্ধনটা হচ্ছে দুটি অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণ। দুটি অরবিটালের মুখোমুখি অতিক্রমণ। আর পাই বন্ধন কি? পাই বন্ধন হচ্ছে দুটি অরবিটালের পাশাপাশি যে অতিক্রমণ। হয়। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই অধিক্রমণটা কি? অধিক্রমণটা হচ্ছে কেমিস্ট্রি পরিভাষায় যদি একদম বেসিক্যালি বুঝতে চাও, অধিক্রমণ হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে মিলে যাওয়া। আর কেমিস্ট্রি পরিভাষায় বলা যায় একটি অরবিটালে ইলেকট্রন মেঘের সাথে আরেকটা অরবিটালে ইলেকট্রন মেঘের মিলন। তাহলে একটি অরবিটালের ইলেকট্রন মেঘের সাথে আরেকটি অরবিটালের ইলেকট্রন মেঘের মিলন। অর্থাৎ একটার সাথে আরেকটা মিলে যাওয়া, এটা হচ্ছে মেনলি হচ্ছে অধিক্রমণ।
আচ্ছা, তাহলে আমাদের সিগমা বন্ধন আর পাই বন্ধন কি? দুটো অরবিটালের সামনাসামনি মুখোমুখি অধিক্রমণ হলে তাকে সিগমা বন্ধন বলবো, আর দুটো অরবিটালে যদি পাশাপাশি অধিক্রমণ হয় তাকে আমরা কি বলবো? পাই বন্ধন। এখন এই সিগমা বন্ধন কোন কোন অরবিটালে পসিবল? আমরা জানি সিগমা বন্ধন এস অরবিটালে, পি অরবিটালে এবং শঙ্কর অরবিটালে পসিবল। শঙ্কর অরবিটালে সিগমা বন্ধন ঘটে থাকে। আর এই যে এস অরবিটালে ঘটে, এস কীভাবে অধিক্রমণ করে? এস এস অধিক্রমণ হতে পারে, এসপি অধিক্রমণ হতে পারে, আবার পিপি অধিক্রমণ হতে পারে। অর্থাৎ এই তিনভাবে হচ্ছে সিগমা বন্ধন গঠিত হয়। আর এই শঙ্কর অরবিটালে কি হয়? সিগমা বন্ধন। আর পাই বন্ধন শুধু হচ্ছে শুধুমাত্র পি অরবিটালে কি ঘটে? পাই বন্ধন, অর্থাৎ পাশাপাশি, অর্থাৎ পিপি। এইভাবে শুধু পাই বন্ধন গঠিত হতে পারে। তাহলে শঙ্কর অরবিটাল আর এস অরবিটালে পাই বন্ধন ঘটে না। শঙ্কর অরবিটাল ও এস অরবিটালে পাই বন্ধন কি ঘটে না। এখন তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এটা আসে বা তোমাদের একটু জানার ইচ্ছায় থাকতে পারে, ভাই কেন শঙ্কর অরবিটাল এস অরবিটালে পাই বন্ধন ঘটে না? কারণ এস অরবিটালের আকৃতি কেমন? সবাই জানো কি? গোলাকার বা বর্তুলাকার। আর এস অরবিটাল আকৃতি গোলাকার বা বর্তুলাকার হওয়ার কারণেই পাই বন্ধন অংশগ্রহণ করে না। কারণ পাই বন্ধন অংশগ্রহণ করার জন্য কি করা লাগবে? আমার পাশাপাশি অধিক্রমণ করা লাগবে। আর যেহেতু এস অরবিটালের আকৃতি গোলাকার শেপ, সে শুধু মুখোমুখি অধিক্রমণ করতে পারে, পাশাপাশি অধিক্রমণ করতে পারে না। এই কারণে এস অরবিটালে পাই বন্ধন গঠন সম্ভব না। এখন আরেকটা প্রশ্ন, ভাই শঙ্কর অরবিটালে কেন পাই বন্ধন পসিবল না? শঙ্কর অরবিটালে পাই বন্ধন কেন পসিবল না? কারণ শঙ্কর অরবিটালে শুধু মুখোমুখি অধিক্রমণ করতে পারে, পাশাপাশি অধিক্রমণ করতে পারে না। শঙ্কর অরবিটাল শুধুমাত্র কি? সিগমা বন্ধনই সৃষ্টি করতে পারে। বুঝতে পারছো? তাহলে আমাকে সিগমা বন্ধন আর পাই বন্ধনের সংজ্ঞা শিখলাম। অধিক্রমণটা কি? কোন কোন অরবিটালে সিগমা বন্ধন ঘটে, কোন কোন অরবিটালে পাই বন্ধন ঘটে, কেন শঙ্কর অরবিটাল আর এস অরবিটাল পাই বন্ধন ঘটে না, এইটুকু আমরা বেসিকটা শিখলাম। এবার আমরা এস এস, এসপি, পিপি কীভাবে সিগমা বন্ধন গঠিত হয় সেই ফিগারগুলো আমরা একটু শিখে আসি। তাহলে আমি এস এস যদি অধিক্রমণ আঁকাতে চাই, তাহলে এস অরবিটাল আকৃতি কেমন? এস অরবিটাল আকৃতি কেমন? গোলাকার। আরেকটা এস কি? তাহলে আরেকটা এস কি? এই যে অধিক্রমণ, এটা হচ্ছে কি? মুখোমুখি অধিক্রমণ। এটা হচ্ছে কি? অধিক্রমণ। একটার সাথে আরেকটা কি? মিলে যাওয়ার। তো আমি কি আঁকাইছি? এস এস অধিক্রমণ। এখন যদি আমি তোমাকে এস আর পি আঁকাতে চাই, তাহলে পি অরবিটাল আকৃতি কেমন? পি অরবিটাল আকৃতি কেমন? ডাম্বেল আকৃতি। আর এসটা কি? মুখোমুখি অধিক্রমণ। তাহলে এই বরাবরকে অধিক্রমণ করবে। তাহলে এই পাশে একটা কি? মুখোমুখি অধিক্রমণ। এটা হচ্ছে কি? অধিক্রমণ। ঠিক আছে, এটা হচ্ছে কি? এসপি। এখন ভাই পিপি কীভাবে সিগমা বন্ধন গঠিত পারে? তাহলে পি অরবিটালে মনে করো আমি হচ্ছে এইভাবে নিতে পারি। ঠিক আছে, তাহলে ডাম্বেল আকৃতি এটা একটা নিলাম। দেন হচ্ছে আবার হচ্ছে এই যে পি অরবিটাল, এই যে অধিক্রমণ, এটা হচ্ছে কি? পিপি অরবিটাল। একটা ছোট একটা বড় হয়ে গেছে, সমান করে রাখালে হবে। এখন ভাই আমি যে সোয়াই দিলাম, আমি কি লম্বা লম্বা করে অধিক্রমণ করতে পারবো? অবশ্যই করতে পারবা। তুমি যদি হচ্ছে পি অরবিটাল আকৃতি মানে ডাম্বেল আকৃতি, তুমি এরকম করে দিতে পারো। এটাও কিন্তু হচ্ছে একটা হচ্ছে কি? পিপি অরবিটালের অধিক্রমণ। তাহলে আমাদের তিনভাবে সিগমা বন্ধন গঠিত হতে পারে, এস এস এর মাধ্যমে, এসপির মাধ্যমে, আর কি পিপি অরবিটাল সহায় দিতে পারো, লম্বালম্বি করতে পারো। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে পাই বন্ধন কীভাবে গঠিত হয়? পাই বন্ধন শুধুমাত্র কি? পাশাপাশি অধিক্রমণ হয়। পাশাপাশি অধিক্রমণ বলতে কি বোঝাচ্ছে? তাহলে এইখানে একটা হচ্ছে পি অরবিটাল নিলাম, পাশাপাশি অধিক্রমণ, আর এই বরাবর একটা হচ্ছে পি অরবিটাল। এই যে জায়গাটা একদমই কি মিলে গেছে না? এটাই কিন্তু একটা অধিক্রমণ, দেখা যাচ্ছে না কিন্তু এই যে পাশাপাশি অধিক্রমণটা হচ্ছে, এটাই হচ্ছে পিপি অরবিটালের মধ্যে অধিক্রমণ। তাহলে আমরা এস এস, এসপি, পিপি এর মধ্যে কি? সিগমা বন্ধন পাইলাম, আর পিপির মধ্যে শুধু আমরা কি পাইলাম? পাই বন্ধন। এইটুকু আশা করি বুঝতে পারছো। এইবার আমরা যে সংকরণ, আমরা যে হচ্ছে বেসিক যে জিনিস চিত্রগুলো আমরা কীভাবে আঁকাবো সেটা আমরা একটু শিখে আসি। তো এই সংকরণ আমরা ফর্মুলা শিখবো, কীভাবে তুমি সহজে সংকরণ একটা সূত্রের মাধ্যমে বের করতে পারো। একটা সার্বজনীন সূত্র আছে, একটা শর্টকাটও আছে, দুইটা আমি শিখিয়ে দেবো। তাহলে চলো আমরা যে একটা মনে করো এস, একটা এস অরবিটাল নিলাম, আরেকটা নিলাম হচ্ছে কি? পি অরবিটাল। এটা হচ্ছে এস অরবিটাল, আর একটা তোমাকে নিলাম হচ্ছে পি অরবিটাল। আর এস আর পি অরবিটাল মিলে কি গঠন করবে? একটা কি? সমশক্তি সম্পন্ন কি তৈরি করবে? দুইটা অরবিটাল তৈরি করে এসপি সংকরণ ঘটবে, রাইট? তাহলে আমাদের এস অরবিটাল আকৃতি কি? গোলাকার, আর পি কি? ডাম্বেল। তার মানে বিষয় হচ্ছে এরকম। এই যে এটা হচ্ছে কি? এটাকে আমি কি শুধু কি পি, এটাকে আমি কি এস বলবো না? পুরাটাই তখন কি হয়ে যাবে? পুরাটাই তখন হয়ে যাবে হচ্ছে এসপি। তখন পুরাটাই কি হয়ে যাবে? পুরাটাই হয়ে যাবে হচ্ছে এসপি, অর্থাৎ এসপি অরবিটাল। সমশক্তি সম্পন্ন দুইটা অরবিটাল তৈরি হবে। এটা কি? এটা হচ্ছে এস, এটা পি, দুইটা কি মিলে কি বলবো? এসপি। কারণ কি? এটা হচ্ছে একটা শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটালের ক্ষেত্রে একটা লোব ছোট হয়, আরেকটা লোব বড় হয়। কেন এই লোবটা বড় হয়? কারণ
ইলেকট্রন বেগের ঘনত্ব পাওয়ার সম্ভাবনা এখানে হচ্ছে অনেক বেশি। তাহলে এই পাশে যদি একটা হয় তাহলে এই পাশেও কি সেম, এটাও কি একটা কি এসপি। তাহলে দুটাকে যদি আমি একসাথে লিখি তাহলে আমি কীভাবে লিখতে পারি, তাহলে এই যে এই পাশে একটা এস অরবিটাল লিখি, তাহলে টোটাল আমাদের কি বলতে পারি এসপি অরবিটাল। ঠিক আছে, সমশক্তি সম্পন্ন কয়টা অরবিটাল তৈরি হয়েছে, সমশক্তি সম্পন্ন 2টা অরবিটাল তৈরি হয়েছে। তাহলে এস আর পি দ্বারা আমি কিন্তু শিখে ফেললাম। এবার চলো আমি যদি একটা এস নেই, একটা এস আর যদি 2টা পি নিতে চাই, তাহলে 2টা পি এভাবে দিলাম, এই একটা পি এই একটা পি, তাহলে এখানে কয়টা অরবিটাল নিয়েছি 3টা, তাহলে সমশক্তি সম্পন্ন কয়টা অরবিটাল তৈরি হবে 3টা অরবিটাল তৈরি হবে, রাইট। তখন চিত্রটা গঠন কী হবে, এই একটা তৈরি হবে, এই একটা, দেন এটা হচ্ছে এইখান দিয়ে বের হবে, আর এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, আর এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে। বুঝতে পারছো কিনা? তাহলে পুরোটাকে আমি তখন কি বলতে পারি sp2, তখন তাকে কি বলতে পারি sp2। তাহলে আমাদের এস আর পি মিলে sp, এস একটা এস 2টা পি মিলে কি হলো sp2। এখন যদি আমি একটা এস 3টা পি নেই তাহলে আমার কি হবে সেম। তাহলে আমি যদি একটা এস আর যদি হচ্ছে 3টা পি নেই, তাহলে এস অরবিটাল আকৃতি কেমন, আবার হচ্ছে কি গোলাকার। এবার হচ্ছে আমার কাজ কি 3টা পি নেওয়া, 3টা হচ্ছে পি নিলাম, এই একটা পি এই একটা পি আর একটা পি নিলাম। তাহলে আমার এইবার কাজ কি, সমশক্তি সমান কয়টা অরবিটাল তৈরি হবে 4টা, কারণ একটা এস 3টা কি নিছি পি অরবিটাল নিছি। তাহলে আমার সমশক্তির যে 4টা অরবিটাল তখন কেমন হবে, এই যে 2টা এই একটা 3টা, এই দিক থেকে হচ্ছে একটা 4টা, অর্থাৎ এই অরবিটাল এদিক দিয়ে বের হবে, এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, আর এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে। এই সমশক্তির টোটাল তখন নাম কি হয়ে যায়, এটা হচ্ছে sp3 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 sp3। আমাদের হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য বা তোমাদের এইচএসসি বই পর্যন্ত sp3 পর্যন্ত কিন্তু চিত্রগুলো আসে। ঠিক আছে, sp sp2 sp3 এইটুকু জানলেই চলবে। দেন তুমি কিভাবে তুমি প্রশ্ন অ্যান্সার করবা সেইগুলো আমরা তোমাকে শিখাবো। এখন চলো আমরা সংকলনের যে সূত্রটা সেটা আমরা শিখে আসি। তাহলে আমরা সংকলন হচ্ছে কিভাবে নির্ণয় করব। তো সংকলন নির্ণয় করার আগে আমার এক্স এর মান জানতে হবে। এক্স এর মান যদি 2 হয়, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। এক্স যদি 2 হয় তাহলে আমাদের অঙ্ক অরবিটাল 2টা হয়, তাহলে আমাদের সংকলন হবে sp, 3টা হলে সংকলন হবে sp2, 4টা হলে sp3, 5টা হলে sp3d, 6টা হলে sp3d2, অথবা d2 sp3 হতে পারে সেক্ষেত্রে শক্তিশালী লিগ্যান্ডের ক্ষেত্রে। আর 7টা হলে আমার কি হতে পারে, 7টা হলে আমার হতে পারে sp3d3 বা d2 sp3, বা এখানে হচ্ছে এখানে d3 sp3 বা এখানে হচ্ছে d2 sp3। ঠিক আছে, আর 4 হলে আমার হচ্ছে dsp2 অথবা sp2d। sp2 কার সংকলন হয়, তো টেট্রামেন কপার 2+, গত ক্লাসে কিন্তু আমরা পড়িয়েছি। এটা কিন্তু জটিল গঠনের জন্য আসে একটা মাত্রই sp2 সংকলন ঘটিত। কেন ঘটিত হয় সেটা গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছি, সেই ক্লাসটা কিন্তু করে ফেলবো অবশ্যই। তাহলে সংকলন 2টা হয়, তাহলে sp সংকলন 3 হলে sp2, 4 হলে sp3, dsp2 বা sp2d। বাট আমার এটা সব থেকে জানা লাগবে, 5 হলে sp3d, 6 হলে কি sp3d2 হতে পারে, বা d2 sp3 কেন হয়, শক্তিশালী যদি লিগ্যান্ড থাকে তাহলে d অরবিটাল ইলেকট্রন কি আগে প্রবেশ করে, তারপরে d অরবিটাল ইলেকট্রনগুলো কি করে চাপ প্রদান করে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি 7 হলে sp3d3 বা d3 sp3। সেক্ষেত্রে কেন d3 sp3 হবে, শক্তিশালী লিগ্যান্ডে যদি থাকে d অরবিটাল ইলেকট্রনকে চাপ প্রদান করে, তখন সংকলন কিন্তু d3 sp3 হয়। আগে d তে প্রবেশ করে তারপর s তারপরে p। ঠিক আছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। গত ক্লাসে জটিল গঠন দেখলেই তোমার কনসেপ্টটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সংকলনের x এর মান কিভাবে নির্ণয় করব, x এর মান হচ্ছে হাফ কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা, প্লাস হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, দেন এখানে হচ্ছে প্লাস মাইনাস চার্জ। তার মানে হচ্ছে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা, মানে কি যাদের যোজনী বা যোজ্যতা 1 সেই ক্ষেত্রে আমরা মান বসাবো, আর যাদের মানে যোজ্যতা বা যোজনী 2 সেই ক্ষেত্রে আমরা কত বসাবো, 0 বসাবো। উদাহরণ দিলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। চার্জ প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে কি করব, প্লাস করব। তাহলে চলো আমরা কিছু উদাহরণ সলভ করে আসি। তা তোমাকে বললাম হচ্ছে মিথেনের সংকলনটা কেমন হবে, মিথেন। ঠিক আছে, তাহলে হাফ কেন্দ্রীয় পরমাণুটা কি
কেন্দ্রের পরমাণু হচ্ছে কি কার্বন। কেন্দ্রের পরমাণু কীভাবে চিনবো? যেটা সংখ্যায় কম পরিমাণে থাকবে সেটাই হচ্ছে কেন্দ্রের পরমাণু, আর যদি সংখ্যা যে সমান হয়ে যায় যার তড়িৎ ঋণাত্মকের মান কম সেটা কিন্তু কেন্দ্রের পরমাণু হয়। আবার কেমিস্ট্রি পরিভাষা হচ্ছে যার হচ্ছে যোজ্যতা বা যোজনী বেশি সেটা হচ্ছে কি কেন্দ্রের পরমাণু। হাইড্রোজেন কার্বনের মধ্যে কার যোজনী বেশি? কার্বনের যোজনী বেশি নিশ্চিত 4, এই কারণে কার্বনটাকেই কেন্দ্রের পরমাণু। তা 3ভাবে তুমি কিন্তু কেন্দ্রের পরমাণু চিনতে পারো। যারা চিনতে পারেন তাদের জন্য কিন্তু ট্রিক্সটা বলে দিলাম। তাহলে কেন্দ্রের পরমাণু কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কটা থাকে? 4টা প্লাস। ক্লোরিন হাইড্রোজেনের যোজনী কত? 1। কয়টা আছে? 4টা। চার্জ আছে নাই, তাহলে 4 আর 4 যোগ করলে 8, 8 দুইটা কাটলে কত হয়? 4। তাহলে 4 হলে কী ধরনের সংকরণ হবে? sp3 সংকরণ। আচ্ছা ঠিক আছে, আমি তখন হচ্ছে কি বোরন ট্রাইক্লোরাইড নিলাম। তাহলে হাফ। কেন্দ্রের পরমাণু কই? বোরন। বোরন শেষ শক্তি ইলেকট্রন কয়টা থাকে? 3টা প্লাস। ক্লোরিনে কয়টা? যোজনী 1। কয়টা আছে? 3টা। তাহলে 3 আর 3 যোগ করলে 6, দুইটা কাটলে কি 3। 3 হলে কি সংকরণ? sp2। ঠিক আছে, দেন তোমাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সংকরণ কেমন হবে? হাফ। কেন্দ্রের পরমাণুটা কি? কার্বন। শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? প্লাস। এইবার কি একযোজী পরমাণুর সংখ্যা। অক্সিজেনের যোজ্যতা বা যোজনী কত? 2। তাহলে এখানে কি বসাতে পারবো? বসাতে পারবো না। কত বসাবো? 0। তাহলে এখানে কাটলে কত হবে? 2। 2 হলে কি সংকরণ হবে? sp সংকরণ। কত সহজ, তাই না? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। 4 যুক্ত অ্যামোনিয়াম প্লাস। তাহলে হাফ। কেন্দ্রের পরমাণু কি? নাইট্রোজেন। সংখ্যা কম পরিমাণে আছে। নাইট্রোজেন শেষ শক্তি ইলেকট্রন কয়টা থাকে? 5টা, কারণ গ্রুপ 15 মৌল, তাই না? গ্রুপ 15 মৌল কে বলা হয়? নিক্টোজেন। বাকি শ্বাসরোধকারী মৌল। এমসিকিউর জন্য কিন্তু পরীক্ষা আসে। হাইড্রোজেন যোজনী কত? 1টা। কয়টা আছে হাইড্রোজেন? 4টা। চার্জ কি আছে? আছে। প্লাস না মাইনাস? প্লাস। প্লাস থেকে যেন কী করবো? মাইনাস করে দেবো। তাহলে 5 আর 4 যোগ 5 আর 4 যোগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ 8, 2টা কাটলে কত? 4। তাহলে এক্ষেত্রে কী হবে? sp3 সংকরণ। তাহলে তুমি এই সূত্র দ্বারা কিন্তু সংকরণ কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারতেছো। আর একটা সার্বজনীন সূত্রটা আছে, ওটা যখন আমি একটু পরেই হচ্ছে ওটা করাবো। তাহলে এভাবে তুমি সংকরণটা কিন্তু বের করতে পারবা। এখন হচ্ছে আমার কিছু বন্ধন কোণ জানতে হবে। যদি আমার sp সংকরণ হয় সেই বন্ধন কোণটা হচ্ছে 180 ডিগ্রি। sp2 হলে বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। আর sp3 হলে বন্ধন কোণ 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। কেমন? আর sp3d হলে এই বন্ধন কোণ আমার হচ্ছে 90 ডিগ্রি হতে পারে অথবা 120 ডিগ্রি হতে পারে। আর sp3d3 বা d2sp3 বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এটার হচ্ছে বন্ধন কোণ 90 ডিগ্রি বা 72 ডিগ্রি। ঠিক আছে, এই কয়েকটা বন্ধন কোণ জানলেই চলবে। জাস্ট আমার sp, sp2, sp3, দেন আমাদের হচ্ছে sp3d, এই 4 থেকে 5টা বন্ধন কোণ জানলে এনাফ। তারপরে বন্ধন কোণ আমাদের হচ্ছে কিছু মানে চেঞ্জ আছে বা হচ্ছে কিছু হচ্ছে ব্যতিক্রম আছে, ওইগুলো থেকে বোর্ড পরীক্ষা বেশি আসে। কেন চেঞ্জ হয় সেটা আমরা ব্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি দ্বারা হচ্ছে ব্যাখ্যা করব। তাহলে আমাদের হচ্ছে sp সংকরণ হলে আকৃতিটা কেমন হবে? আকৃতিটা হচ্ছে সরল রৈখিক। তাহলে তোমরা সবাই জানো, একটু হচ্ছে বেসিকটা একটু পড়াই দিচ্ছি যাতে ওদের একদম যারা নতুন, যারা একদমই পড়ানোর সংকরণ, তারা এখান থেকে এমসিকিউ কিন্তু অনেক বেশি আসে। আবার সিকিউতে তোমাদের কিন্তু আকৃতিক বন্ধন কিন্তু মাস্ট লাগবে। sp2 হলে আকৃতি কেমন হবে? ত্রিভুজ। 3 না, তাহলে ত্রিকোণাকার সমতুল্য হবে। ত্রিকোণাকার সমতলীয়। ত্রিকোণাকার সমতলীয়। আর 4 হলে আকৃতি কেমন হবে? চতুস্তলকীয়। চতুস্তলকীয়। যদি 5 হয় তাহলে আকৃতি কেমন হবে? 5 হলে আকৃতি হবে কি? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, 3 আর 2 যোগ করলে 5, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। আর যদি 6 হয় সেক্ষেত্রে আকৃতি কেমন হবে? সেক্ষেত্রে আকৃতি হবে অষ্টতলকীয়। আর যদি 7 হয় সেক্ষেত্রে 7 হলে কি হবে? আকৃতি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, যারা নোট করতেছো তারা আকৃতিটা লিখে নিও, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। তাহলে আমার আকার, তারপর হচ্ছে বন্ধন কোন ধরনের সংকরণ হবে সূত্রটা আমরা কিন্তু শিখে ফেললাম। এবার চলো আমরা হচ্ছে কিছু উদাহরণের মাধ্যমে আমরা হচ্ছে সলভ করে আসি বোর্ড প্রশ্ন সলভের আগে। তাহলে প্রথম আমরা যে জিনিসটা শিখবো, প্রথম হচ্ছে আমাদের কি? sp সংকরণ। তাহলে আমাদের বোর্ড পরীক্ষায় আমরা কিভাবে হচ্ছে অ্যান্সারগুলো করব, ফরম্যাটটা তোমাদের হচ্ছে শিখিয়ে দিচ্ছি। sp সংকরণ, যেটা পরীক্ষা সব থেকে বেশি আসে। তখন BE বেরিয়াম ক্লোরাইডের সংকরণ ব্যাখ্যা করো। তাহলে এখানে কেন্দ্রের পরমাণু কি? বেরিলিয়াম, কারণ সংখ্যায় কম পরিমাণ আছে, তার ইলেকট্রোবিন্যাসটা করে ফেলবো। তাহলে বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা কত? 4, ইলেকট্রোবিন্যাস করে ফেলে কি? 1s2 2s2। তাহলে আমাদের হচ্ছে স্টেপ 1। তাহলে আমরা 3টা স্টেপে সংকরণটা করব। প্রথম হচ্ছে স্টেপ 1। স্টেপ 1টা হচ্ছে সংকরণ নির্ণয়।
স্টেপ 1 হচ্ছে সংকরণ নির্ণয়। এই ফরম্যাটেই তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষা অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে স্টেপ 1 সংকরণ, বেরিলিয়ামের ইলেকট্রন 1s2 2s2। তাহলে বেরিলিয়াম যদি উত্তেজিত করি তাহলে আমরা জানি কি দ্বিতীয় শক্তি স্তরে কি 2s আর কি 2p সম্ভব, তাহলে 2pxy 2py1 2pz, রাইট? তো এখানে কি এখান থেকে একটা ইলেকট্রন যাবে, এখান থেকে একটা ইলেকট্রন, তাহলে এটা কি 0 0। তুমি দেখাতে পারো, না দেখাতে পারলে ভালো, ঠিক আছে? তাহলে দেখো এরপর লিখবা আমরা জানি সংকর অরবিটালের সংখ্যা, আমরা জানি সংকর অরবিটালের সংখ্যা। তা এটা দ্বারা তুমি কিন্তু সংকরণটা বের করতে পারো, ঠিক আছে? এটা সার্বজনীন সূত্র, সংকর অরবিটালের সংখ্যা। সূত্রটা হচ্ছে সিগমা বন্ধন প্লাস নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। নিঃসঙ্গ ইলেকট্রন মানে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, সিগমা বন্ধন। মাথায় রাখবা সংকরণ শুধুমাত্র কি সিগমা বন্ধন অংশগ্রহণ করে, পাই বন্ধন কিন্তু অংশগ্রহণ করে না। যেটা বললাম না, সংকর অরবিটালে শুধু কি হয় সিগমা বন্ধন সম্ভব, আর কিন্তু পাই বন্ধন কিন্তু সিগমা বন্ধন মানে আমাদের কি সংকরণ গঠন করতে পারে না। কেমন? তাহলে আমাদের হচ্ছে সংকর অরবিটালের সঙ্গে সিগমা বন্ধন আর কি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যা। তাহলে এখন দেখো নিঃসঙ্গ সিগমা বন্ধনকে বুঝবা, এই যে যাদের বিজোড় উত্তেজিত অবস্থায় যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে ততগুলো সিগমা বন্ধন। এখানে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 2টা। কোনো মুক্ত যে ইলেকট্রন আছে যদি 2 2 থাকতো তাহলে 1s2 না 2s যদি 2 2 থাকতো তাহলে আমরা এখানে নিঃসঙ্গ ইলেকট্রন মান 2 থাকলে 1 বসাইতাম, 4 থাকলে 2 বসাইতাম। কেমন? আমি উদাহরণ দিলে বুঝতে পারবা। এখানে হচ্ছে 0, তাহলে 2 হলে সংকরণ, বেটা 2 হলে কী ধরনের সংকরণ হবে? sp সংকরণ। তারপর আমি লিখবো হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের কোন পরমাণু? বেরিলিয়াম পরমাণু কি সংকরিত? বেরিলিয়াম পরমাণু sp সংকরিত, sp সংকরিত। কেমন? তাহলে ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2টা হচ্ছে সংকর অরবিটাল সৃষ্টি। চিত্র আমরা শিখছিলাম না, এবার আমরা চিত্র আঁকাই দেব। সংকর অরবিটাল সৃষ্টি, সংকর অরবিটাল সৃষ্টি। তাহলে দেখো কোন কোন অরবিটাল আমরা সংকরণে অংশগ্রহণ করছে। একটা এস আর একটা হচ্ছে একটা পি। তাহলে এস অরবিটাল আকৃতি কেমন? এস অরবিটাল আকৃতি কেমন? গোলাকার। তো সেক্ষেত্রে আমরা এক্স দিয়ে দেবো। এখানে কি এক্স অক্ষর যদি নেই তাহলে এটা এক্স, এটা যদি কি ওয়াই অক্ষর নেই, আর এটা যদি হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই জেড আমরা এক্সিস নিয়ে নিলাম, আর এটা কী নেব? পি এক্স। কোনটা সংকরণ অংশগ্রহণ করছে? পি এক্স। আচ্ছা, তাহলে আমরা পি এক্স, তাহলে আমরা হচ্ছে পিটা মনে করো আমরা সবাই নিতে পারি বা আমরা হচ্ছে এরকমভাবে নিতে পারি। কেমন? আচ্ছা, যদি আমরা পিটা নিতে চাই তাহলে আমরা এখানে এক্স নিলাম, আমাদের লাগবে হচ্ছে কি 2px, তাই না? তাহলে আমরা যদি এটা এক্স অক্ষ নিলাম, এটা আমাদের ওয়াই অক্ষ নিলাম, এটা হচ্ছে জেড। এখন ভাই আমি হচ্ছে যদি px যদি এইভাবে নেই, যদি আমরা এইভাবে নেই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে আমরা জাস্ট কি এখানে এক্স দিয়ে দেবো, এখানে ওয়াই, এখানে জেড, কোনো সমস্যা নেই। সবাই নিতে পারো বা লম্বা নিতে পারো। তাহলে একটা হচ্ছে কি 2px। তাহলে আমরা এখানে কি একটা এস অরবিটাল, আর এটা কি নিছি 2px বলতে এখানে জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে কি px, অর্থাৎ কি এক্স অক্ষ বরাবর আমি জাস্ট অক্ষ বরাবরটা নিচে কিনা। তাহলে এক্স অক্ষ বরাবর নিছি। তাহলে আমরা একটু আগে শিখছিলাম না, একটা এস আর একটা পি মিলা হচ্ছে সমশক্তির সময় কী অরবিটাল তৈরি করে? 2টা অরবিটাল তৈরি করে। সে অরবিটাল তৈরি করে কি এই যে এমন, তাই না? তাহলে এখানে একটা অরবিটাল তৈরি হবে এখানে। তাহলে টোটাল নাম কি? sp সংকরণ। টোটাল নাম কি? sp সংকরণ। তাহলে আমার হচ্ছে স্টেপ যে 2 সংকর অরবিটাল সৃষ্টি, এই স্টেপটা ডান। এইবার যে লাস্ট স্টেপ হচ্ছে যৌগ গঠন বা ক্লোরিন সংযোজন। যৌগ গঠন বা আমরা কি যুক্ত করব? ক্লোরিন সংযোজন করব। ক্লোরিন সংযোজন করব। একটা বিষয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে পরমাণু দেওয়া থাকবে তার আমরা ইলেকট্রনিক্স করে ফেলবো। ক্লোরিন কত? 17। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ক্লোরিনে কোন অরবিটালটা বন্ধনে অংশগ্রহণ করবে? তো আমরা জানি সর্বশেষ যে অরবিটাল সেটাই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে থাকে। তাহলে 3p অরবিটালটা কি বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে যৌগ গঠন তাহলে আমাদের কি এটা হচ্ছে কি sp সংকরণ লিখলাম। তাহলে আমার কি 2টা ক্লোরিন না? তাহলে ক্লোরিনে কোন অরবিটালটা সংকরণ অংশগ্রহণ কি? p অরবিটালটা, রাইট? তাহলে আবার কি p অরবিটাল আমরা চাকাই দেব। এই পাশে একটা ক্লোরিন সংযোজন করব, এই পাশে একটা হচ্ছে কি ক্লোরিন সংযোজন করব। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে বেরিলিয়াম, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন। তাহলে বন্ধন কত?
বন্ধনকোণ তখন কিন্তু হচ্ছে কি sp সংকরণ, তখন বন্ধনকোণ কত শিখছিলাম একটু আগে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেব বন্ধনকোণ 180 ডিগ্রি। আকৃতি কেমন? sp সংকরণের আকৃতি হচ্ছে সরল রৈখিক, আকৃতি হচ্ছে সরল রৈখিক। ঠিক আছে, তাহলে এই ফরম্যাট হচ্ছে আমরা অ্যান্সারগুলো করে ফেলবো। আমরা আরেকটা তাহলে sp সংকরণ শিখলাম। তাহলে আমরা হচ্ছে এবার চলো একটা হচ্ছে sp2 সংকরণটা শিখি। একটা sp2 সংকরণের একটা উদাহরণ শিখি, তাহলে তোমার একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। sp2 সংকরণ, তাহলে sp2 সংকরণ কি বোরন ট্রাইক্লোরাইড নিতে পারি। তাহলে কেন্দ্রের পরমাণু কি বোরন 5, তাহলে 1s2 2s2 2p1। তার বোরনকে যদি আমি উত্তেজিত করি তাহলে আমরা কি পাবো 1s2 2s 2px1 2py1 2py 2pz। কয়টা আছে s থেকে ইলেকট্রন? কি একটা ইলেকট্রন যাবে, দুইটা, আর এখানে কি 0। তাহলে কয়টা অরবিট এখানে অংশগ্রহণ করছে? একটা s দুইটা p। তাহলে আমরা জানি, তাহলে আমরা কি লিখে ফেলবো? আমরা জানি সংকর অরবিটাল সংখ্যা। ঠিক আছে, এখানে হচ্ছে সংকর অরবিটাল একসাথে লিখে সহ তাই না, সংকর অরবিটাল সংখ্যা। তাহলে কি সিগমা বন্ধন প্লাস হচ্ছে কি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তাহলে সিগমা বন্ধন কি বিজোড় ইলেকট্রন কয়টা? তিনটা, একটা দুটো তিনটা, তাহলে 3। কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে? নাই, তাহলে 0। তাহলে 3 মানে কি ধরনের সংকরণ? sp2। তাহলে আমরা কি লিখবো আগের মতো? বোরন ট্রাইক্লোরাইডের কোন পরমাণু sp2 সংকরিত? বোরন পরমাণু sp2 সংকরিত। ডান। তাহলে আমার স্টেপ 1 ডান। স্টেপ 2টা কি? স্টেপ 2টা হচ্ছে স্টেপ 2 হচ্ছে সংকর অরবিটাল সৃষ্টি। তাহলে সংকর অরবিটাল সৃষ্টি কোন কোন অরবিটাল অংশগ্রহণ করছে? একটা s দুইটা, একটা px একটা py। তাহলে আমরা লিখে ফেললাম x, একটা s অরবিটাল, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। তাহলে একটা কি 2px লাগবে আর 2py। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা x নিলাম, তাহলে একটা y, তাহলে এটা x অরবিটাল, এটা y, এটা হচ্ছে z। তাহলে আমার x অক্ষ 2px টা নিলাম, আরটা আমার কি লাগবে 2py। তাহলে আমরা y অক্ষ যদি এবার যদি এই বরাবর নেই, তাহলে এটাকে y নিব, এটা x, এটা কি নিব z, রাইট। তাহলে আমাদের হচ্ছে কি s অরবিটাল একটা কি px, একটা কি নিলাম py। তাহলে আমাদের সমশক্তি সম্পন্ন 3টা অরবিট থাকলে আমাদের কেমন যেন আকৃতি হয়? এই যে একটা হচ্ছে এই একটা এইদিকে, একটা হচ্ছে এইদিকে, অর্থাৎ এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, এটা এদিক দিয়ে বের হবে, আর এটা কি এদিক দিয়ে বের হবে। তাহলে কি sp2 সংকরিত, sp2 সংকরিত। কেমন? শেষ। তাহলে আমাদের স্টেপ 3টা কি? স্টেপ 3 হচ্ছে কি কি সংযোজন, যৌগ গঠন বা কি সংযোজন করতে হবে এখানে? এখানে আমরা কি সংযোজন করতে হবে? সেম ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন করে ফেলতে হবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে কোন অরবিটালটা বন্ধন অংশগ্রহণ করবে? 3p5 অরবিটাল, তাই না? তাহলে এখানে হচ্ছে কি, এটার সাথে আমরা হচ্ছে আর কি লাগাই দেবো? একটা করে একটা কি ক্লোরিন লাগাই দেবো, রাইট। তার চিত্র আরেকটু যদি ভালো করে আঁকাই, তাহলে এরকম এখানে একটা, রাইট। ওকে, তাহলে এটা হচ্ছে আবার আঁকাতে হবে, কেমন বারবার হচ্ছে। তাহলে এই হচ্ছে একটা, এ হচ্ছে একটা, কালারটা চেঞ্জ করি। তাহলে এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, আর এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে। ঠিক আছে, তাহলে আমার কি ক্লোরিন সংযোজন করতে হবে পি অরবিটাল, হয় না? তাহলে কি ডাম্বেল আকৃতি হিসাবে, তাহলে হচ্ছে, তাহলে এখানে একটা ক্লোরিন সংযোজন করলাম, তাহলে এখানে হচ্ছে একটা ডাম্বেল আকৃতি নিলাম, আর এইখানে একটা হচ্ছে ক্লোরিন সংযোজন করব। ঠিক আছে, এখানে একটা হচ্ছে ক্লোরিন সংযোজন করব। শেষ। তাহলে আমার আকৃতি কেন হচ্ছে কি ত্রিকোণাকার সমতুল্য। তাহলে আমাদের sp2 হলে কি বন্ধনকোণ কত? একটু আগে শিখলাম, বন্ধনকোণ হচ্ছে 120 ডিগ্রি। আকৃতি কেমন? ত্রিকোণাকার সমতুল্য। আকৃতি ত্রিকোণাকার সমতুল্য। কেমন? একদমই ইজি। তাহলে আমাদের sp2 সংকরণ একটা শেখা শেষ। এবার চলো আমরা আরেকটা উদাহরণ শিখি, sp3 সংকরণ। sp3 সংকরণ, এটা কিন্তু একটা বোর্ডে আসা প্রশ্ন। তাহলে আমরা এখন এটা শিখে ফেলি কিভাবে তুমি ফরম্যাটটা লিখবা। যেটা সব থেকে বেশি আসে sp3 একটা উদাহরণ কি মিথেনের সংকরণ, অনেক বেশি আসে। তাহলে কেন্দ্রের পরমাণু কি কার্বন, তাহলে একটু লিখে ফেলি 1s2 2s2 2p2। তাহলে এটা হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1টা কি? স্টেপ 1 হচ্ছে সংকরণ নির্ণয়। কার্বনকে উত্তেজিত করলে কি হবে? 1s2 2s
2px1 2py 2pz, তাহলে এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে একটা, দুইটা, চারটা। দেন আমরা কি লিখবো? সেম ফরম্যাট। আমরা জানি সংকর অরবিটালের সংখ্যা, তোমরা কিন্তু সহজ লিখো না, কেমন? সংকর অরবিটালের সংখ্যা লিখো। তাহলে সিগমা বন্ধন কয়টা? যে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 4টা। নিঃসঙ্গ ইলেকট্রন যোগ 0, তাহলে 4 হলে কি? sp3। তাহলে কি লিখবো? মিথেনের কার্বন পরমাণু কি? sp3 সংকরিত। ডান। তাহলে আমাদের স্টেপ 1 ডান। দেন আমাদের কি স্টেপ 2? স্টেপ 2টা কি? স্টেপ 2। আর এখানে কি পরমাণু ছিল? একটা হচ্ছে কি হাইড্রোজেন ছিল, তাই না? হাইড্রোজেন কি 1s1। তাহলে যেটাই থাকবে সেটা আমি কেন্দ্রীয় পরমাণু বাদে ওটা আমি ইলেকট্রন লিখে ফেলবো। তাহলে স্টেপ 2 কি? সংকর অরবিটাল 30টি। তাহলে আমার কয়টা আবার কি? একটা s, 3টা p, তাই না? তাহলে একটা s অরবিটাল লিখলাম, তাহলে এখানে হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে z। তাহলে আমার কিন্তু আবার 3টা লাগবে, তাই না? একটা x, এটা x অক্ষ নিলাম, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস নিলাম, তাহলে এখানে px নিলাম। তাহলে আমার কি লাগবে? এটা হচ্ছে y অ্যাক্সিসটা লাগবে, তাহলে এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা আমি যদি z নেই, এটা হচ্ছে x, তাই না? আর এটা কি লাগবে? pz। তাহলে আমরা যদি pzটা এইভাবে দেই, ঠিক আছে? তাহলে আমি এটা হচ্ছে কি z অ্যাক্সিস, এটা x, এটা হচ্ছে y। তাহলে আমরা x, এখানে হচ্ছে কি x ও px, py আর কি p, আমি জাস্ট এক্সিসটা ঠিক রাখছি কিনা। তাহলে একটা s, 3টা যদি p মিলে কি তৈরি করে? সমশক্তি সম্পন্ন 4টা অরবিটাল তৈরি করে। তো আকৃতি কেমন হবে? এই দুইটা, ঠিক আছে? এ একটা, এটা একটু খারাপ চিত্র রয়েছে, চিত্রটি ভালো করে আঁকাতে হবে, কেমন? তাহলে এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, এটা এদিক দিয়ে বের হবে, এটা কি এদিক দিয়ে বের হবে। তাহলে আমরা টোটাল এখানে কি sp3 সংকরিত, sp3 সংকরিত, কেমন? লিখে ফেললাম। তাহলে স্টেপ 2 ডান। দেন আমার পরবর্তী কাজ কি? পরবর্তী আমার কাজ হচ্ছে স্টেপ 3। তাহলে স্টেপ 3টা কি হবে? যৌগ গঠন বা কি সংযোজন করব? হাইড্রোজেন সংযোজন করব, হাইড্রোজেন সংযোজন। তাহলে আবার হচ্ছে লিখে ফেলি, হাইড্রোজেন সংযোজন করব। তাই এটা হচ্ছে এদিক দিয়ে বের হবে, এটা হচ্ছে এদিক দিয়ে, এটা এদিক দিয়ে বের হবে, এটা এদিক দিয়ে বের হবে। হাইড্রোজেন সংযোজন কি? s অরবিটাল শুধু অংশ, s অরবিটাল আকৃতি কেমন? গোলাকার। কারণ কি? এই যে 4টা হাইড্রোজেন যুক্ত করে দেব, 4টা হচ্ছে হাইড্রোজেন যুক্ত করে দেব, ঠিক আছে? তুমি কালার করে দিতে পারো, এখানে অধিক্রমণ করছো, তুমি কালার করে দিতে পারো। তাহলে এখানে বলছে কি? এই যে একটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে এবার হচ্ছে লিখে দেবো কি? বন্ধন কোণ, বন্ধন। তাহলে sp3 সংকরণ বন্ধন কোণ কেমন? 109.5 ডিগ্রি। মিথেনের কোনো বন্ধন জোড় ইলেকট্রন নেই, তাই বন্ধন কোণে কোনো হ্রাস হয় না। একটু পরে আমরা শিখবো এখন বন্ধন জোড় বা মুক্ত ইলেকট্রনের উপর একটা বন্ধন কোণের প্রভাব আছে। দেন হচ্ছে আকৃতি, আকৃতি কেমন? আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, শেষ। তাহলে আমাদের যে কোনো সংকর আস পারবা তো, প্রথমে সংকর নির্ণয় করবা, সেকেন্ড স্টেপ সংকর অরবিটাল দৃষ্টি চিত্রগুলা, থার্ড স্টেপ যা সংযোজন করে দিবা, কেন্দ্রীয় পরমাণু বাদে যেটা থাকবে, যে অরবিটাল অংশগ্রহণ করবে সেই অরবিটাল আমার চিত্র আঁকাই দিবে। পি অরবিটাল অংশগ্রহণ করতো, তাহলে ডাম্বেল আঁকাই দিতাম, যে কটা পি সে কটা ডাম্বেল। যেহেতু হাইড্রোজেন সংযোজন করছে, কোন অরবিটালটা অংশগ্রহণ করছে? এস অরবিটাল, এস এর আকৃতি কেমন? গোলাকার। আমরা কি 4টা দেখি, 4টা কি হাইড্রোজেন সংযোজন হবে, তাহলে কি মিথেন CH4 আকৃতির চতুস্তলকীয় সংকরণ sp3 সংকরিত, আর বন্ধকোণ কত? 109.5 ডিগ্রি। তাহলে খুব সহজে আমরা কিন্তু সংকরণ, কিন্তু যারা এখনো কিছু একদমই পারতা না, আশা করি এইটুকু পরে কিন্তু অন্তত সংকরণ থেকে তুমি অ্যান্সার করতে পারবা, চিত্রগুলো অন্তত পারবা, ঠিক আছে? তাহলে চলো আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করার আগে আমরা আরেকটা উদাহরণ শিখে আসি, যেটা বোর্ড প্রশ্নতে আসছে। কার্বন ডাইঅক্সাইডের সংকরণ খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইডের সংকরণ এটা একটু নর্মাল প্যাটার্ন থেকে আলাদা, এটা অনেক বেশি আসে। কার্বন ডাইঅক্সাইডের সংকরণ কীভাবে অ্যান্সার করবো? আগের ফর্মে জাস্ট একটু জিনিসটা আছে আমি বলে দিচ্ছি। কারণ কার্বন ডাইঅক্সাইড সংকরণ, একটা কার্বন দুটো অক্সিজেনের সাথে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা কি যুক্ত হয়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন, ঠিক আছে? আকৃতি সরলরৈখিক থাকে। এখন কথা হচ্ছে, দেখো তো, যদি আমরা এখানে কার্বনের যদি সংকরণ বের করতে চাই, তাহলে দ্বিবন্ধনে করে একটা করে কী থাকে? সিগমা বন্ধন থাকে। তাহলে এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা কি আছে? এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা সিগমা বন্ধন। তাহলে আমার কি কার্বনে কোনো হচ্ছে কি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, মুক্ত ইলেকট্রন নাই। তাহলে আমাদের এই যে দুটা সিগমা বন্ধন, তার মানে হচ্ছে আমার কি ধরনের সংকরণ হবে? sp সংকরিত। শুরুতে আমরা জানতে পারি কি কার্বনটা কি sp সংকরিত। কার্বন ইলেকট্রোবিন্যাসটা করে ফেলতে হবে 1s2 2s2 2p2। কার্বনকে যদি উত্তেজিত করি, তাহলে আমার হচ্ছে 1s2 2s দেন 2px 2py 2pz।
এতে 2s এখানে একটা ইলেকট্রন যাবে, 2px 2py একটা 2pz একটা। এই দুটো হচ্ছে সংকরণ অংশগ্রহণ করে, যদি সরলরৈখিক আকৃতি এই দুটো সংকরণ অংশগ্রহণ করে। এই দুটো হচ্ছে অসংকরিত অরবিটাল, যেটা সংকরণ অংশগ্রহণ করে না সেটা হচ্ছে অসংকরিত অরবিটাল। যেটা হচ্ছে কার্বনের সংকরণ কি আমি দেখে বলতে পারি, আকৃতি দেখে সংকরণ কি sp সংকরণ। তাহলে sp সংকরণ কি একটা s একটা p অংশগ্রহণ করবে, বাকি দুটো কিন্তু অংশগ্রহণ করবে না। তাহলে আমার কি স্টেপ 1 কি ডান। আমার এখানে কি ছিল অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে পারমাণবিক লিখে ফেলবো 1s2 2s2 ইলেকট্রোমিনাসটা 2p কত 4 4 2 6 2 8। ঠিক আছে, তাহলে স্টেপ 1 কিন্তু আমার ডান। স্টেপ 1 লিখবো কি সংকরণ নির্ণয়। দেন আমার পরবর্তী স্টেপ কাজ কি, পরবর্তী স্টেপের কাজ হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে সংকর অরবিটাল সৃষ্টি। সংকর অরবিটাল সৃষ্টি কে কে অংশগ্রহণ করছে, একটা s আর একটা p। তাহলে ওই যে s অরবিটাল লিখলাম, তাহলে এখানে কি x অ্যাক্সিস, এখানে y অ্যাক্সিস, এখানে হচ্ছে কি z অ্যাক্সিস, আর কি px অংশগ্রহণ করছে, রাইট। তাহলে এখানে হচ্ছে কি x অ্যাক্সিস দিলাম, এটা y, এটা হচ্ছে z। তাহলে একটা s একটা p। তাহলে কেমন গঠন করে তো আমরা সবাই জানি, একটু অনেক বারবার কিন্তু শিখতেছিলাম। তাহলে এরকম হচ্ছে দুটি সমশক্তি অরবিটাল তৈরি করবে, রাইট। টোটাল হচ্ছে কি sp সংকরিত। ওকে ডান। তাহলে আমাদের স্টেপ 2 ডান। দেন আমাদের স্টেপ 3। স্টেপ 3টা আমার কি করতে হবে, অক্সিজেন সংযোজন বা যৌগ গঠন করতে হবে। অক্সিজেন সংযোজন বা যৌগ গঠন। তাহলে আমি হচ্ছে লিখে ফেলে এটা। ওকে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এই দুটো হচ্ছে এই কালারটা দিলাম। ওকে, তাহলে আমরা হচ্ছে কি অক্সিজেন সংযোজন কোন অরবিটালটা হচ্ছে আমরা অংশগ্রহণ করবে, পি অরবিটাল। তাহলে অক্সিজেন কয়টা, দুইটা। তো এই পাশে হচ্ছে একটা, ডাম্বলাকে তাকায় দিতে হবে, এই পাশে একটা। ওকে ডান। তাহলে আমরা হচ্ছে এই পাশে একটা অক্সিজেন যুক্ত করলাম, এই পাশে একটা অক্সিজেন যুক্ত করলাম। তাহলে দেখো এটা দুটি কার্বন নেই, তাহলে কার্বন এটা একটা সিগমা বন্ধন, রাইট। এটা একটা কি সিগমা বন্ধন। তাহলে এইখানে একটা সিগমা বন্ধন, এইখানে একটা সিগমা বন্ধন, আর এইখানে একটা অক্সিজেন যুক্ত করলাম, এখানে একটা অক্সিজেন। এটা একটা অক্সিজেন, এটা একটা কি অক্সিজেন। তাহলে আমার গঠনটা কি ঠিক হয়েছে, গঠনটা কিন্তু ঠিক হয় নাই। কারণ কি সি দুটো দ্বিবন্ধন দ্বারা যুক্ত হবে। তাহলে আমরা একটু আগে দেখে আসছি কোন দুটো অরবিটাল অসংকরিত থাকে, 2p আর কি 2pz কিন্তু অসংকরিত, অর্থাৎ সংকরণ অংশগ্রহণ করে না। অর্থাৎ কার্বনে, অর্থাৎ এটা মনে করো 2py অরবিটাল, ঠিক আছে, এটা হচ্ছে কি py অরবিটাল। তো অক্সিজেনের p অরবিটালের সাথে পাই বন্ধন গঠন করে থাকে। অক্সিজেনের p অরবিটালের সাথে কি গঠন করে থাকে, পাই বন্ধন করে থাকে এই অক্সিজেনটা। আরেকটা কিন্তু অসংকরিত থাকে কি 2pz বা pz অরবিটাল। তাহলে এইখানে একটা হচ্ছে pz নিলাম, এই pz অরবিটালটা এই অক্সিজেনের সাথে কি একটা পাই বন্ধন গঠন করবে, ঠিক আছে। এটা একটা কি করবে, পাই বন্ধন গঠন করবে। তাহলে এইবার দেখো চিত্র কিন্তু মিলে গেছে। তাহলে দেখো এটা কিন্তু একটা পাই বন্ধন গঠন করছে। তাহলে আমার কি এই যে কার্বন অক্সিজেন নিলাম, এখানে একটা অক্সিজেন নিলাম, তাহলে এই যে সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, এই পাশে একটা সিগমা বন্ধন, এই পাশে একটা সিগমা বন্ধন, এখানে কি গঠন করছে, পাই বন্ধন গঠন হয়েছে। আর একটা কি বন্ধন দেবো, এইখানে একটা কি গঠন হয়েছে, পাই বন্ধন, তাহলে কি এখানে একটা দেবো। তাহলে দেখো চিত্রটা কিন্তু আগের মতো মিলে গেছে, কেমন। তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারটা করতে হবে। কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে কিন্তু অনেক আসে। তাহলে এরপরে কি লিখবো, এরপর যে পরবর্তী কাজ, বন্ধন কত 180 ডিগ্রি, সংকরণ কি sp, আকৃতি কেমন সরলরৈখিক। শেষ, খুব সহজে কিন্তু আমরা অ্যান্সার করে ফেললাম। এইবার চলো আমরা যে জিনিসটা শিখবো, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, অর্থাৎ মুক্ত জোড় ও বন্ধ জোড় ইলেকট্রনের বন্ধন কোণের উপর মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রনের প্রভাব, অর্থাৎ মুক্ত জোড় বন্ধন জোড় থাকলে বন্ধন কোণ হ্রাস না বৃদ্ধি পায়, সেটা আমরা শিখবো। এইখানে একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বটা হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, BSEPR। BSEPR এটার মানে হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তাহলে আমি এটাকে যদি হচ্ছে ভেঙে ভেঙে বলি, তাহলে আমরা কি কি মিনিংটা ধারণ করতে পারি। ব্যালেন্স শেল বলতে কি বোঝায়, যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তর কি
কোনো পরমাণুর সর্ববহিস্থ যে স্তরটা সেটা হচ্ছে কি যোজ্যতা স্তর। দেন ইলেকট্রন পেয়ার মানে ইলেকট্রন যুগল, এই ইলেকট্রন যুগলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লন পেয়ার, একটা হচ্ছে বন্ড পেয়ার। লন পেয়ার মানে কি মুক্ত জোড়, আর বন্ড পেয়ার মানে কি বন্ধন জোড়, আর রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ। এই ব্যালেন্সের ইলেকট্রন পেয়ার রিপালশন যে তত্ত্বটা বলছে যোজ্যতা স্তরে মুক্ত জোড় বা বন্ধ জোড় ইলেকট্রনের উপর কি আছে বিকর্ষণ আছে, সেই বিকর্ষণটা কিভাবে হয় সেই বিকর্ষণটা থিওরিটা বলছে লন পেয়ার যে বিকর্ষণ সব থেকে বেশি হয়, দেন লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ সেটা লন পেয়ার বিকর্ষণ থেকে তুলনামূলকভাবে কম, আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা হয় সেটা আরও কম হয়। যত বেশি বিকর্ষণ হবে তত হচ্ছে বন্ধন কোণের মান হ্রাস পাবে। একটা জিনিস মাথায় রাখবা, সংকরণ সেম হলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে বন্ধন কোণ হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটা বলতেছি। তাহলে আমি তোমাকে যদি হচ্ছে একটা উদাহরণ দেই যেটা পরীক্ষা সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে পানি, অ্যামোনিয়া আর হচ্ছে মিথেন, এই তিনটারই কিন্তু সংকরণ সেম। সংকরণ কিন্তু আমরা একটু আগে বের করলাম, তুমি বের করো, তুমি তিনটারই কিন্তু sp3 সংকরিত পাবা। এদের বন্ধনকোণ 109.5 ডিগ্রি হওয়ার কথা, রাইট? তারপরেও কিন্তু এদের বন্ধনকোণ 109.5 ডিগ্রি কেন হয় না, এটা কিন্তু পরীক্ষা বেশি আসে। তাহলে আমি যদি মিথেনের ক্ষেত্রে যদি কল্পনা করি, তাহলে মিথেনের চিত্রটা যদি আঁকাই, মিথেনের ক্ষেত্রে হচ্ছে যদি হাইড্রোজেন, তার মানে দেখো তো এই মিথেনের মধ্যে হচ্ছে কয়টা বন্ধন থাকে, 4টা, আর প্রতিটা বন্ধনে 2টা করে কিন্তু ইলেকট্রন থাকে, তার মানে তোমাকে যদি পরীক্ষায় আসে মিথেনে বন্ধন ইলেকট্রন কয়টা, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করতে 8টা। বা তোমরা যদি বন্ধন জোড় যদি ইলেকট্রন কয়টা, সেক্ষেত্রে কিন্তু 4 জোড়া, কারণ জোড়ায় ইলেকট্রনগুলো থাকে। তাহলে আমরা হচ্ছে দেখো এই মিথেনের উপরে এই ব্যাসপার থিওরিটা কীভাবে হচ্ছে কাজ করে। মিথেনের উপর দেখো তো এখানে কোনটা কাজ করবে, মিথেনের উপরে 3টার মধ্যে, কারণ এখানে শুধু কি আছে, এখানে শুধু হচ্ছে কি বন্ড পেয়ার বড়, অর্থাৎ কি এই বন্ধনজোড়কে বিকর্ষণ করবে, এই বন্ধনজোড়কে বিকর্ষণ করবে। এখানে লন পেয়ার বন্ড পেয়ার কি কোনো কিছু আছে, কারণ লন পেয়ার তো নাই, লন পেয়ার না থাকলে তো বন্ড পেয়ারের মধ্যে কি হবে না, বিকর্ষণ হবে না। তাহলে মিথেনের মধ্যে শুধু কি করে, মিথেনের মধ্যে হচ্ছে শুধু বন্ড পেয়ার বিকর্ষণটা কাজ করে, কেমন? আচ্ছা, তো আমি যদি হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে নাইট্রোজেন কি থাকে, মুক্ত জোড় ইলেকট্রন থাকে, একটা হাইড্রোজেন, তাহলে ওই যে বলছিলাম প্রতিটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে, 2টা করে ইলেকট্রন থাকে, প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে আমরা হচ্ছে লন পেয়ার কয়টা, লন পেয়ার আছে 1 জোড়া, আর বন্ড পেয়ার মানে এখানে কি 3 জোড়া কি বন্ধন জোড় ইলেকট্রন আছে নাইট্রোজেনে। তার মানে এখানে কি কাজ করতেছে, তাহলে এই লন পেয়ার বন্ড পেয়ারকে কি করবে, বিকর্ষণ। তাহলে এখানে হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ, আর এই বন্ড পেয়ারের মধ্যে একটা কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। তাহলে ভাইয়া লন পেয়ারের মধ্যে কি এখানে কোনো বিকর্ষণ হবে না? লন পেয়ার বিকর্ষণ তখনই হবে যখন মিনিমাম তুমি হচ্ছে এখানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন না থাকলে লন পেয়ার কোনো কি হবে না, বিকর্ষণ হবে না। বুঝতে পারছো? তাহলে মানে কি লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হবে, বন্ড পেয়ার বিকর্ষণ হবে। আর যদি পানির ক্ষেত্রে দেখি, পানিতে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, পানিতে 2টা কি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, একটা হাইড্রোজেন, তার মানে কি কয়টা বন্ধন জোড় ইলেকট্রন থাকে, 2টা বন্ধন জোড় ইলেকট্রন থাকে, 4টা বন্ধন ইলেকট্রন, বাট বন্ধন জোড় বললে কি 2টা কি বন্ধন জোড় ইলেকট্রন থাকে। এই ক্ষেত্রে আমার কি বিকর্ষণ থিওরিটা কাজ করে, দেখো তো আমার এই যে লন পেয়ার কি বিকর্ষণটা কাজ করবে, লন পেয়ার কাজ করবে। আবার বন্ড পেয়ার বন্ধনের মধ্যে কি বিকর্ষণ, বন্ড পেয়ার, আবার এই লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ কাজ করবে। তাহলে যত বেশি বিকর্ষণ হবে তত বন্ধন কোণের মানটা কি হ্রাস পাবে, ঠিক আছে? তত বন্ধন কোণের মানটা কি হ্রাস পাবে, কেমন? তাহলে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, মিথেনে sp3 সংকরিত, অ্যামোনিয়াতে sp3 সংকরিত, পানিও কি sp3 সংকরিত, বাট মিথেনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকায় এখানে বন্ড পেয়ার কি বিকর্ষণ হয়, ফলে আকৃতি কোনো কি হয় না, চেঞ্জ হয় না। মনে করো আমার এখানে 2টা হাত, কেমন? তাহলে এটা একটা বন্ধন, তাহলে 2টা বন্ধন, আর মাথাটাকে মনে করো একটা মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এই মাথার সাথে আমার হাতের বন্ড পেয়ার একটা কি হবে, বিকর্ষণ হবে। তার মানে আমার হাতটা কি একটু কি চেপে যাবে,
তাই তো লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, আমার হাতটা এরকম ছিল, তাহলে বন্ধন কোণের কারণে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের কারণে কি হাতটা চেপে গেছে, তাহলে এইখানে অ্যাঙ্গেলে যেমন একটা, এইখানে হাতে যে একটা অ্যাঙ্গেল আছে, এই হাতের যে একটা অ্যাঙ্গেল, এটা আবার যদি বিকর্ষণ আবার কি এরকম হওয়ার কথা, বাট এরকম কিন্তু হয় না, এরকম কিন্তু কখনোই সম্ভব না, বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই যে মিথেনের ক্ষেত্রে বন্ড পেয়ার বন্ড বিকর্ষণের কারণে আকৃতিটা কি চতুস্থলকে কোনো আকৃতি কোনো চেঞ্জ হয় না, বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে কয়টা লন পেয়ার থাকে, একটা মুক্ত ইলেকট্রন থাকে, ফলে এখানে লন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করে, ফলে তাদের আকৃতিটা কি হয় পিরামিড আকৃতির, চতুস্থল আকৃতির না হয় কেমন হয় পিরামিড আকৃতির। বন্ধনকোণ কত হয়, বন্ধনকোণ অ্যামোনিয়ার বন্ধনকোণ কত, অ্যামোনিয়ার বন্ধনকোণ হচ্ছে 107 ডিগ্রি, অর্থাৎ 9.5 ডিগ্রি থেকে সামান্য কমে কত 107 ডিগ্রি হয়ে যায়। আর এটার বন্ধনকোণ কত 109.5 ডিগ্রি। তাহলে তারপর গেলে পানিতে কয়টা মুক্ত ইলেকট্রন থাকে, দুইটা মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে লন পেয়ার কি বিকর্ষণ বেশি হচ্ছে, তাহলে যখন যত বেশি বিকর্ষণ তত হচ্ছে তোমার বন্ধনকোণের মানটা কি পাবে, হ্রাস পাবে। তাহলে এখানে হচ্ছে তিনটাই যদি কাজ করে তাহলে বন্ধনকোণের পরিমাণ আরেকটু কমে গিয়ে এটা বন্ধনকোণের মান হবে 104.5 ডিগ্রি। এটাই কিন্তু পরীক্ষা আসে। তাহলে এটা আমরা আকৃতি কি পিরামিড আকৃতির, এটা চতুস্থলক আকৃতি, এটা হচ্ছে কি কৌণিক বা ভি আকৃতির। তাহলে যেভাবে বললাম ব্যালেন্স ইলেকট্রন পেয়ার রিপালশন কোনটাতে কি বিকর্ষণ কাজ করে, বন্ধনকোণ সংকর আকৃতি লিখে দিবা, তাহলে তুমি কি চিত্র দিয়ে দেবে, ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা সংকরণের উপরে যতটুকু বোর্ড পরীক্ষা আসা পসিবল একদমই কিন্তু আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যারা এতক্ষণ ধরে আমার একদম বকবক শুনতেছো, তাই না, যদি এটা বকবক না একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যেভাবে তোমাদের চিত্রকোণাকে চিত্রগুলো আঁকাতে পারো না, আমি যখন এইচএসসি দিতাম তখন আর মনে হতো চিত্রগুলো কীভাবে আঁকাতে হয়, তখন এখন আমি বুঝি। যারা অনেকে আমি এখনও যারা ক্লাস করতেছো এখন এমন স্টুডেন্ট আসো এই চিত্রগুলো আঁকাতে পারতো না, কোনটা সংকরিত কোনটা অসংকরিত, কীভাবে চিত্রগুলো আঁকাতে হয়। আশা করি এরপর থেকে তোমরা অবশ্যই আঁকাতে পারবা তো? আচ্ছা ঠিক আছে, আঁকাতে পারবে, বিশ্বাস করলাম। তা এইবার চলো বোর্ডে আসা সংকরণ থেকে কী প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো সলভ করে আসি। আশা করি এবার খুব দ্রুত আমরা সলভ করতে পারবো। তার প্যাটার্নটা তোমাদের বুঝিয়ে দেবো, অলরেডি আমি অ্যান্সার করে ফেলছি যেগুলো সলভ করাইছি। QH4 যৌগের জ্যামিতিক আকৃতি সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে QH4 n এর মান কত, n এর মান 2, তাহলে কিউটা কি 2s2 2p2, কিউ হচ্ছে 2s2 2p2, তার সামনে কি আছে 1s2, তাহলে 4 আর 2 যোগ করলে কত 6, তাহলে কিউ মূলটা কি কার্বন, আর CQH4 মানে কি CH4। তাহলে মিথেনের সংকরণ কি, মিথেনের সংকরণ কি sp3, আকৃতি কেমন চতুস্তলকীয়, শুরুতেই লিখছি। তাহলে প্রথমে তোমার কাজ কি, প্রথমে তোমার কাজ সংকরণ নির্ণয় করে। স্টেপ 1 কার্বনের 1s2 2s2 2p2 লেখা উত্তেজিত করে 1s2 2s1 2px1 2p1 2pz1 সংকর অরবিটাল সৃষ্টি করবা, সংকর নির্ণয় করবা সিগমা বন্ধন প্লাস কি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল CH4 এর কার্বন পরমাণুকে sp3 সংকরিত। স্টেপ 1 ডান, লিখে দিচ্ছে কিন্তু উদাহরণ কিন্তু দেখাইছি। স্টেপ 2 এর কাজ কি সংকর অরবিটাল সৃষ্টি, কয়টা এস, একটা এস, তিনটা পি কিন্তু অংশ কি sp3। দেন আমার কাজ কি কি সংযোজন, হাইড্রোজেন সংযোজন। তিন বন্ধন কোণ আকৃতি সংকর লিখে দেবো 4 এর 4 বা 3 এর 3 গতে আসে, ডান। পরবর্তী প্রশ্ন চলো, 1 নং যৌগের জ্যামিতিক গঠন সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। 1 নং যৌগের যৌগটা কি, এটা কি কার্বন টেট্রাক্লোরাইড, পারবা কিনা, এটা কিন্তু মিথেনের মতোই কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু তুমি অবশ্যই পারা উচিত। কেন্দ্রের পরমাণু কি কার্বন, সেম, মিথেন আর কার্বন টেট্রাক্লোরাইড সেম। সংকর নির্ণয় করবা, দেন পরের স্টেপ সংকর অরবিটাল সৃষ্টি করবা, দেন পরের স্টেপটা কি ক্লোরিন সংযোজন করবে, 4টা ক্লোরিন কোন অরবিটাল অংশ করবে, পি অরবিটাল অংশ, 4টার মধ্যে কি ডাবল কিন্তু 4টার মধ্যে কি ডাম্বল আকৃতি আঁকাই দিব, কেমন, এটা কিন্তু পারার কথা। নেক্সট প্রশ্নটা হচ্ছে কি XY2 এর গঠন সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। X কি, X হচ্ছে 2s2 2p2 2s2 2p2, তাহলে এখানে Xটা কি, Xটা হচ্ছে কি কার্বন, আর Y2 মানে Y2 হচ্ছে কি যে 2s2 2p4, তাহলে কি কার্বন ডাইঅক্সাইড। লিখে ফেলছি। কার্বন ডাইঅক্সাইড সংকরণ কেমন, এটা একটু হচ্ছে মাথায় রাখতে হবে। কার্বন দুটো সংকরিত থাকে, দুইটা অসংকরিত থাকে। দেন অক্সিজেনেট হচ্ছে ইলেকট্রোনাস লিখে প্রথমে সংকর নির্ণয়, দেন সেকেন্ড ধাপ কি সংকর অরবিটাল সৃষ্টি, দেন কি অক্সিজেন সংযোজন করে দেবো। অসংকরিত ব্যাপার আছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। এটা তোমাদের কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, কেমন। আচ্ছা ঠিক আছে, এটাও কিন্তু পারবা, অলরেডি কিন্তু অ্যান্সার করা আছে, পারবা না বলতে অ্যান্সার করা আছে, করে দিছি। নেক্সট প্রশ্ন, YO-Z এর হাইড্রাইড অণুর আকৃতির ভিন্নতার কারণ। ওই যে ব্যালেন্স ইলেকট্রোপিয়ান রিপালশন, দেখো রংপুর ক্যাডেট কলেজ আসছে, নটরডেম কলেজ আসছে, বরিশাল বোর্ড 23 আসছে, শুধু এই বোর্ডগুলোতে না অনেকগুলো বোর্ডে আসছে। জায়গার স্বল্পতার কারণে এতগুলো কিন্তু আমি লিখি নাই। তোমাদের এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডের পরীক্ষায় কিন্তু 4 মার্কের জন্য আসেই। তাহলে YO-Z এর হাইড্রাইড দ্বয়, ওয়াই কি গ্রুপ 15 দ্বিতীয় পর্যায়ের মৌলটা, তাহলে ওয়াই হচ্ছে কি নাইট্রোজেন, আর অক্সিজেন আর জেডটা কি এটা হচ্ছে গ্রুপ 16
দ্বিতীয় পর্যায়ে প্রথম নম্বরটা কি অক্সিজেন, তাহলে নাইট্রোজেন হাইড্রাইডটা কি অ্যামোনিয়া, আর অক্সিজেন হাইড্রাইডটা কি H2O। একটু আগে লিখলাম অ্যামোনিয়ার বন্ধকোণ কি হবে 160 ডিগ্রি, পানির বন্ধকোণ কত 104.5 ডিগ্রি। কারণ অ্যামোনিয়াতে কি বন্ড পেয়ার কাজ করে, বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করে। আর পানিতে কি তিনটাই বন্ড পেয়ার আর একটা হচ্ছে কি এই বন্ড পেয়ার কাজ করে, বন্ধকোণের মানটা কিন্তু কমে যায়। এই জিনিসটা লিখলেই তুমি কিন্তু 4 মার্কস। কেমন? ওকে, তাহলে শেষ। তাহলে আমার সংকরণ কি শেষ? ইয়েস, সংকরণ কিন্তু ডান। অনেকক্ষণ ধরে তোমাদের সংকরণটা পড়ালাম, আশা করি সংকরণটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি সংকরণ বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া সংকরণ আগের থেকে তোমার কতটা ক্লিয়ার হয়েছে, এটা অবশ্যই জানাবা। তাহলে ভাইয়া কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার জন্য কিন্তু একটু উৎসাহ পাবো, বা তোমাদের কিন্তু কমেন্টসগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসগুলো করে আসলে বুঝতে পারছো কিনা। এবার চলো ফাজানের নীতি, ফাজান দাদুর নীতি। কেমন? ফাজান দাদুর নীতি আমরা প্রথমে কি বেসিকটা একটু শিখে আসি। তাহলে আমাদের ফাজানের নীতিটা কি? ফাজান নীতিটা হচ্ছে তার আগে শিখতে হবে পোলারায়ন হচ্ছে সংজ্ঞাটা লিখে ফেলি, দেন তোমাদের পোলারায়নটা বোঝাচ্ছি। পোলারায়ন হচ্ছে কোনো আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন বেগের বিকৃতি। তাহলে কোন আয়নি, তাহলে পোলারায়ন কোন যোগে ঘটে? আয়নিক যোগে ঘটে। কিন্তু এমসিকিউ তো অনেকে ভুল করো। কোন আয়নিক যোগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন ইলেকট্রন বেগের বিকৃতিকে কি বলা হয়? পোলারায়ন বলে। আর বিকৃতিটা কিভাবে ঘটে সেটা তোমাদের বোঝাচ্ছি। মনে করো আমি এটা একটা ক্যাটায়ন নিলাম, একটা নিলাম হচ্ছে অ্যানায়ন, তো এটার নাম হচ্ছে ক্যাটায়ন আর এটার নাম হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, এটা ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে আমাদের এখানে কি থাকে? ইলেকট্রন মেঘ থাকবে নিশ্চয়ই। তো এটা আমি কালো করে, আচ্ছা এটা কালো করে তো বোঝাই যাবে না। ঠিক আছে, মনে করো এটা একটা ইলেকট্রন মেঘ। কেমন? এটা একটা হচ্ছে ইলেকট্রন মেঘ, কালো করার পরিবর্তে স্লাইডে যেহেতু কালো, আচ্ছা তো একটা ইলেকট্রন মেঘ। আর এটা হচ্ছে মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, চিত্রটা দেখলাম। একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে কি অ্যানায়ন। তাহলে মাঝখানে কি ইলেকট্রন কি নেগেটিভ চার্জযুক্ত, তার মানে এই ইলেকট্রন কি করবে? পরস্পর কি করবে? বিকর্ষণ করবে, তাই তো? কারণ নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আবার এই যে ধনাত্মক চার্জ নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জ, এই ধনাত্মক পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বাট এই ইলেকট্রন মেঘ যদি এই পজিটিভকে যদি করে, পজিটিভের সাথে যে তাহলে কী করবে? আকর্ষণ করবে। নেগেটিভ আর পজিটিভের মধ্যে আকর্ষণ, তার মানে এখানে দুইটা ঘটনা কিন্তু ঘটতেছে। আমার আকর্ষণও ঘটতেছে, বিকর্ষণও কিন্তু ঘটতেছে। তার মানে এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রনটা সামান্য কি এইদিকে কিন্তু চলে আসে ইলেকট্রন মেঘের কারণে। এই পজিটিভ কর্তৃক এই নেগেটিভটার কারণে কি সামান্য ইলেকট্রন মেঘের কী ঘটে? বিকৃতি ঘটে। এই বিকৃতিটাকে বলা হয় হচ্ছে পোলারায়ন। অর্থাৎ কোনো আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রন মেঘের বিকৃতি তাকে কি বলা হয়? পোলারায়ন। বুঝতে পারছো? তাহলে পরীক্ষা যদি আসে ফাজানের নীতি কি ক নাম্বারে আসে, তাহলে লিখবা কোনো আয়নিক যৌগে পোলারায়ন পরিমাণ যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা যে নীতির সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? তাকে ফাজানের নীতি বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে ফাজানের নীতি, এই ফাজান নীতিটা হচ্ছে আমাদের যে নীতিটা, যেটা আমরা কি বলছে, ক্যাটায়নের আকার কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। ক্যাটায়নের আকার ছোট হতে হবে। ক্যাটায়নের আকার ছোট হতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যানায়নের আকার বড় হতে হবে। অ্যানায়নের আকার বড় হতে হবে। 3 নম্বর হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে। ক্যাটায়ন ও অ্যানায়নের
চার্জ বেশি হলে। 4 নাম্বার হচ্ছে ডি ও এফ অরবিটালে ইলেকট্রন থাকলে। এই 4টা হচ্ছে কি ফাজারের নীতি, অর্থাৎ 4টা নীতি যদি কোনোটা মানে সেক্ষেত্রে তাদের হচ্ছে কি পোলারায়ন ক্ষমতা অনেক বেশি হয়। তাদের কি বেশি হয়? পোলারায়ন ক্ষমতা অনেক বেশি হয়। আর যাদের পোলারায়ন ক্ষমতা বেশি হয় তাদের কি বৈশিষ্ট্য বেশি? তাদের কি সমযোজী বৈশিষ্ট্য বেশি। মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় সিকিউর জন্য আসে। তাই যাদের পোলারায়ন ক্ষমতা বেশি তাদের সমযোজী বৈশিষ্ট্য কি বেশি। আর আমরা জানি সমযোজী সব কিছু কি হয়? কম কম হয়। তার মানে আমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা দ্রাব্যতা কি হবে? কম হবে। এইটুকু জানলে কিন্তু আমার ডান। তাহলে ফাজার ক্যাটামিয়ার ছোট হলে অ্যানামিয়া বড়, ক্যাটায়নের চার্জ বাড়লে ডিওএফ কে ধরো। এটা সহজভাবে মনে রাখা যায়। তাহলে আমার 1 নম্বর রুলস কি? ক্যাটায়নের আকার কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। তাহলে 1 নম্বর স্টেপ তুমি কাজ করি, মনে ক্যাটায়নের আকার ছোট হওয়া লাগবে। আমি তোমাকে বললাম হচ্ছে লিথিয়াম ক্লোরাইড লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। বললাম এইটার মধ্যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে আমাকে দেখতে হবে ক্যাটায়ন অ্যানায়নকে আমাকে হচ্ছে আগে টার্গেট ফিক্সড করতে হবে। আমার এখানে দেখো তো কোনটা সেম, ক্লোরিন কি সেম, কারণ ক্লোরিন কিন্তু বাদ। তাহলে ভিন্নতা কি পাচ্ছি? লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, ফ্রান্সিয়াম প্লাস। তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটার চার্জ কি সমান। তাহলে প্রত্যেকের চার্জ যদি সমান হয়ে যায় এটা কি ক্যাটায়ন। তাহলে আমার কোন রুলসটা প্রয়োগ হচ্ছে? ক্যাটায়নের এই যে 1 নাম্বার নয় 3 নাম্বার। 3 নম্বর কেন প্রয়োগ হবে না? কারণ ক্যাটায়ন অ্যানায়নের চার্জ বেশি হলে, যদি সবগুলোর মধ্যে চার্জ Fe2 প্লাস Fe3 প্লাস চার্জের যদি ভিন্নতা থাকতো তাহলে 3 নম্বর নিয়ে কাজ করতাম। তাহলে আমার কাজ করতে হবে কি 1 নম্বর নিয়ে, কারণ চার্জ যদি সমান থাকে আর যদি ক্যাটায়ন থাকে তাহলে আমরা 1 নম্বর রুলস নিয়ে কাজ করবো ক্যাটায়নের আকার ছোট হলে। তাহলে আমরা জানি লিনাকে রুবি সেচে ফেলেছে। আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আকার কি বৃদ্ধি পায়। আমরা কি জানতে হবে? এখানে কি ক্যাটায়ন আকার কার ছোট, যার তার সমযোজী বৈশিষ্ট্য বা পোলারায়ন ক্ষমতা বেশি। উপর থেকে নিচের আকার যদি বৃদ্ধি পায় আমার লাগবে কি? তাহলে উপরে যেটা তার আকার সব থেকে ছোট, তার মানে এই লিথিয়াম ক্লোরাইডের কি পোলারায়ন ক্ষমতা বেশি। আর যার পোলারায়ন ক্ষমতা বেশি তার কি সমযোজী বৈশিষ্ট্য বেশি। আর যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার সব কিছুই কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা কম। তাহলে একটা থিওরি দ্বারা 3টা জিনিস কিন্তু আমরা 4 থেকে 5টা জিনিস কিন্তু শিখে ফেললাম। পরীক্ষা যেভাবে আসুক ফাদার নীতিটা লিখে জাস্ট এই ফর্মেট তোমাকে লিখতে হবে। তাই এটা অধিক সমযোজী, অধিক পোলারায়ন, বাকি সব কিছু কম। তাহলে তোমাকে কোনটা গলনাঙ্ক বেশি? এটা যদি গলনাঙ্ক সবথেকে কম হয় তাহলে উল্টা যেটা থাকবে সেটার গলনাঙ্ক সবচেয়ে কি হবে? বেশি হবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যদি অ্যানোন নিয়ে কাজ করি, যেমন তোমাকে আমি দিলাম হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। এই 4টার মধ্যে কোনটা অধিক সমযোজী? তাহলে আমার কাজ কি? আমার প্রথম কাজ টার্গেট ফিক্সড করা। ক্যাটায়ন নিয়ে কাজ করব নাকি অ্যানোয়ন নিয়ে কাজ করব? আমার এখানে কি সিলভার কি ফিক্স না, সিলভার কি সেম, বাকি পাচ্ছে কি ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এগুলো কি অ্যানোয়ন। অ্যানোয়নের ক্ষেত্রে কি অ্যানোয়নের যার আকার বড় হবে সে অধিক সমযোজী। তার মানে এই যে আয়োডিন আকারটা বড়, সিলভার আয়োডাইড কি অধিক কি সমযোজী, অধিক পোলার ক্ষমতা বিশিষ্ট, বাকি সব কিছু গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, দ্রাব্যতা কম। তাহলে তোমাকে যদি বলি কোনটা গলনাঙ্ক সবচেয়ে বেশি, এটা গলনাঙ্ক যদি কম হয় উল্টা যেটা থাকবে সিলভার ফ্লোরাইড, তো এটা গলনাঙ্ক কি হবে? বেশি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যদি আরেকটা উদাহরণ নেই, তোকে আমি বললাম হচ্ছে ফেরাস ক্লোরাইড আর এই ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী। আচ্ছা তাহলে এখানে চার্জ কত পাবো? এখানে চার্জ পাবো হচ্ছে Fe2 প্লাস, এখানে চার্জ কত পাবো? Fe3 প্লাস। এখন আমি হচ্ছে ভাই দেখো তো 1 নম্বর রুলসটাকে প্রয়োগ করতে পারি, ক্যাটায়ন আকার যার কি ছোট হতে হবে। তাহলে এই যে দুইটার মধ্যে ক্যাটায়ন আকার ছোট হবে কখন নিব ওই রুলসের কাছে? যখন একই গ্রুপে অবস্থান করবে, তাই না? লিনাকে রূপে যদি কি এই দুটো তো সেম মল, তাই না? 2 নম্বর কিন্তু ক্যাটায়নের আকার বড় হতে হবে, এই রুলস কাজ করবে না, কারণ যেটা ক্যাটায়ন না। 3 নম্বর কি ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে, তাহলে দুটো যদি ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের মধ্যে চার্জ যার বেশি সেটা অধিক সমযোজী। তার মানে ফেরিক ক্লোরাইড অধিক কি হবে? সমযোজী, পোলারায়ন ক্ষমতা বেশি, বাকি সব কিছু কম। ঠিক আছে। 4 নম্বর যে রুলসটা, 4 নম্বর তোমাকে বললাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড আর কিউপ্রাস ক্লোরাইডের মধ্যে কে অধিক সমযোজী। আচ্ছা তাহলে এখানে কি ক্লোরিন সেম, তাহলে কাজ করতে হবে কি সোডিয়াম প্লাস আর কপার প্লাস। এখন ভাইয়া আপনি তো বললেন চার্জ তো সমান, তাহলে কোন রুলসে কাজ করব? দুইটা কি ক্যাটায়ন, ক্যাটায়ন আকার যার ছোট হতে হবে। তাহলে দেখো দুইটা কি একই গ্রুপে অবস্থান করে? নো, একই গ্রুপে যদি অবস্থান করে না 1 নম্বর রুলসটা কিন্তু প্রয়োগ করবা না। 2 নম্বর দুইটা অ্যানায়ন আকার বড় হতে হবে, দুইটা কি অ্যানায়ন, অ্যানায়ন না। 3 নম্বর ক্যাটায়ন অ্যানায়নের চার্জ বেশি হলে, বাট দুইটারই কিন্তু চার্জ সমান। এখন আমাকে কোন রুলসে যেতে হবে? 4 নম্বর DRF অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে, তা সোডিয়ামের ক্ষেত্রে কি 1s2
2s2 2p6 3s1 আর কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে আর্গন 3d10 4s1 রাইট তাহলে আমার এখানে কোন অরবিটাল প্রবেশ করছে ডি অরবিটাল প্রবেশ করছে কপার প্লাস মানে কি 4s চলে যাবে জাস্ট কপার ইলেকট্রন সোডিয়াম ইলেকট্রন লিখছে প্লাস দিলে 3s তে একটা ইলেকট্রন চলে যাবে এটা অনেকে ভুল ধরো না আবার ঠিক আছে সোডিয়াম প্লাস লিখছে আবার 3s দিয়ে রাখছে আগে বলে দিলাম তাহলে এই দুটোর মধ্যে কোনটাতে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে এই কপারে এর ফলে যেটাতে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে কিউ প্লাস ক্লোরাইডের অধিক সমযোজী অধিক পোলারণ ক্ষমতা বেশি বাকি সব কিছু কম কম আশা করি ফাজানের নীতি একদম ভাজা হয়ে গেছে আর কি ঠিক আছে আচ্ছা এবার চলো বিগত বছরে বোর্ডে কি প্যাটার্নের প্রশ্ন আসছে এই নীতির সাহায্যে তাহলে আমরা এটা একটু সলভ করে আসি আচ্ছা DCO3 আর FCO3 এর মধ্যে কোনটি অধিক তাপে বিয়োজিত হয় আচ্ছা ডি মৌলটা কি আগে n এর মান কত দেওয়া আছে n এর মান দেওয়া আছে 3 তাহলে ডি হচ্ছে 3s2 তার মানে ডি মৌলটা কি তার সামনে আগে কি আছে 1s2 2s2 2p6 10 আর 2 যোগ করলে 12 তার ডি মৌলটার নাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম ওকে আমার কি লাগবে সি আমার ই মৌলটা কি লাগবে লাগবে না DCO3 আর কি FCO3 আচ্ছা F মৌলটা n এর মান কত দেওয়া আছে n এর মান দেওয়া আছে 3 তাহলে 2 এর সাথে 3 এর সাথে 1 যোগ করলে কি 4 তাহলে আমার কি থাকবে 4s2 তাহলে এটা মৌলটার নাম কি এটা মৌলের নাম হচ্ছে কি ক্যালসিয়াম আচ্ছা তাহলে আমরা কি বলছে DCO3 তাহলে ডি কি ম্যাগনেসিয়াম কার্বনেট আর FCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই দুটার মধ্যে কে অধিক তাপে বিয়োজিত হবে তাই না তাহলে এটা কোন নীতি সাহায্যে প্রকাশ করতে বলছে ফাজারের নীতি তাহলে তুমি প্রথমে ফাজারতে লিখে ফেলবা কোন আয়নিযোগে ক্যাটনের পরিমাণ কোন আয়নিযোগে পোলারনের পরিমাণ যে সকল বিষয় নির্ভর করে যা তা যে নীতির সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফাজার নীতি বলে দেন চারটা তুমি রুলস লিখে ফেলবা তাহলে এখানে দেখো তো সেম কোনটা কার্বনের সেম কাজ করতে হবে কি ম্যাগনেসিয়াম 2+ ক্যালসিয়াম 2+ তাহলে এই দুটার মধ্যে দেখো তো কোন রুলসে কাজ করব ক্যাটায়নের আকার কি যার ছোট হবে তাই না দুটার কি চার্জ কিন্তু সমান তাহলে ক্যাটায়নের আকার যা ছোট হবে ম্যাগনেসিয়াম 2+ ক্যালসিয়াম 2+ এর মধ্যে কার আকার ছোট হবে কারণ ম্যাগনেসিয়াম তো তৃতীয় পর্যায়ের মৌল আর ক্যালসিয়াম 2+ কত ক্যালসিয়াম কোন পর্যায়ের মৌল চতুর্থ পর্যায়ের মৌল তাহলে যার পর্যায় বড় তার আকার বড় আর যার পর্যায় ছোট তার তো আকার ছোট তাই না শক্তি স্তর কম তাহলে ম্যাগনেসিয়ামের কি আকারটা কিন্তু ছোট তার ম্যাগনেসিয়াম অধিক কি হবে সমযোজী তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটটা কি হবে অধিক সমযোজী ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা যার পোলারণ ক্ষমতা কম যার পোলারণ ক্ষমতা কম তাকে অধিক তাপে বিয়োজিত করতে হয় আর সমযোজী যৌগগুলো কিন্তু খুব দ্রুত বিয়োজিত হয়ে যায় ঠিক আছে তাহলে ম্যাগনেসিয়াম কার্বন অধিক সমযোজী খুব দ্রুত বিয়োজিত হয়ে যাবে আর যেটা হচ্ছে যার পোলারণ ক্ষমতা কম সেটাকে তোমাকে অধিক তাপ দিয়ে কি করতে হবে বিয়োজিত করতে হবে তাহলে আমার অ্যান্সার কি হবে কোনটা দিতে হবে ক্যালসিয়াম কার্বন এটার কি পোলারণ ক্ষমতা কম কারণ ম্যাগনেসিয়াম কার্বন পোলারণ ক্ষমতা বেশি খুব দ্রুত বিয়োজিত হয়ে যাবে আর ক্যালসিয়াম কার্বন কি পোলারণ ক্ষমতা কম যার ফলে এটাকে কি অধিক তাপ দিয়ে বিয়োজিত করতে হবে তাহলে তুমি এখানে দুইটা বিক্রিয়া লিখে দিতে পারো তো বিক্রিয়া ম্যাগনেসিয়াম কার্বনটা আমি কি পাবো ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এখানে আমার হচ্ছে 347 ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে বিয়োজিত করতে আর এখানে ক্যালসিয়াম কার্বন যদি বিয়োজিত করতে চাই লাগে হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস অধিক তাপ দিয়ে বিয়োজিত করতে হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে খুব সহজ তাহলে কোনটা দিতে হবে বিয়োজিত হবে যার পোলারণ ক্ষমতা বেশি না যার পোলারণ ক্ষমতা কম সে স্থিতিশীল সেটাকে অধিক তাপ দিয়ে বিয়োজিত করতে হয় আর যেটা সমযোজী যৌগ বা পোলারণ ক্ষমতা বেশি সেটা কিন্তু খুব দ্রুতই বিয়োজিত হয় সমযোজী খুব দ্রুত ভেঙে যায় যার পোলারণ ক্ষমতা কম তাকে অধিক তাপ দিয়ে তোমাকে ভাঙতে হবে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলছে ময়মনসিংহ বোর্ড 23 আসছে বরিশাল বোর্ড 23 আসছে চট্টগ্রাম বোর্ড 23 এই প্রশ্ন আরও অনেকগুলো বোর্ডে বা অনেকগুলো কলেজে সেম প্রশ্নটাই আসছে তো আমাকে বলছে উদ্দীপকে ক্যাটায়ন সমূহ দ্বারা সৃষ্ট ক্লোরাইড যৌগের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম তার সমযোজী বৈশিষ্ট্যক্রম কোন টপিক থেকে আসছে ফাজারের নীতি থেকে আসছে রাইট আচ্ছা তাহলে আমার P+, Q+ আর তিনটি ক্যাটায়ন যাদের প্রত্যেক 10টা করে ইলেকট্রন আছে 10টা করে ইলেকট্রন থাকা মানে P+ মানে কি সোডিয়াম প্লাস রাইট আচ্ছা Q2+ মানে Q2+ তাহলে ম্যাগনেসিয়াম 2+ আর R3+ মানে কি অ্যালুমিনিয়াম 3+ তাহলে এটা হচ্ছে P Q R এই তিনটা দ্বারা কি বলছে চিষ্ট ক্লোরাইড লবণের তাহলে চিষ্ট ক্লোরাইড লবণ কি হবে সোডিয়াম ক্লোরাইড এখানে পাবো কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে পাবো কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তাহলে সমযোজী বৈশিষ্ট্য ক্রম নির্ণয় করতে বলছে তাহলে ফাজার নীতিটা শুরুতে লিখে দেব
দেন সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্বারা গঠিত যৌগের নাম সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এখানে অবশ্যই কোনটা সেম, ক্লোরিন সেম, তাহলে ক্লোরিন বাদ। এখানে চার্জ কত, সোডিয়াম প্লাস, এখানে চার্জ কত, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এখানে চার্জ কত, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে আমরা কোন রুলসটা প্রয়োগ করবো? 1 নম্বর, ক্যাটায়ন আকার যা ছোটো হবে এটাকে প্রয়োগ করলে হবে না, একই গ্রুপে না, প্রত্যেকটা গ্রুপ কিন্তু আলাদা। 3 নম্বর রুলসটা প্রয়োগ করতে হবে, ক্যাটায়নের বা অ্যানায়নের চার্জ যত বেশি, যেহেতু 3টা ক্যাটায়ন তাহলে যার চার্জ বেশি সে অধিক সমযোজী। তাহলে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, কোনটা চার্জ বেশি? অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই কারণে এটা অধিক কী হবে? সমযোজী। এই কারণে অধিক কী হবে? সমযোজী বা পোলারন ক্ষমতা বেশি। শেষ, সমযোজী বৈশিষ্ট্য ক্রম লিখে দিবা, তাহলে তোমার কিন্তু 4 ফুল মার্কস, 4 নাম্বার আসছে। ফাজার নীতির সংজ্ঞাটা লিখবা, 4টা রুলস লিখবা, দেন সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাসের মধ্যে কার চার্জ বেশি? অ্যালুমিনিয়াম 3 প্লাস, ফলে এটা কি অধিক সমযোজী বা পোলারন ক্ষমতা বেশি। দেন নিচে সমযোজী বৈশিষ্ট্য ক্রমটা লিখে দিবা, তাহলে কিন্তু ফুল মার্কস। কেমন? আচ্ছা, ওকে। তাহলে আমাদের ফাজার নীতিটা হচ্ছে দাদুটা বিদায় দিয়ে দিলাম। এইবার চলো আমরা হাইড্রোজেন বন্ধনতে কী কী প্রশ্ন আসে, তাহলে আমরা একটু বেসিকটা শিখে আসি, প্রত্যেকের টপিক একটু করে বেসিক, তারপরে হচ্ছে প্রশ্ন সলভ। তাহলে কিন্তু তোমাদের প্রশ্নগুলো সলভ করতে খুবই সুবিধা হবে। হাইড্রোজেন বন্ধন, এটাকে আমরা এক ধরনের আকর্ষণ বল বলতে পারি, ঠিক আছে? হাইড্রোজেন বন্ধনকে আমরা এক ধরনের আকর্ষণ বল বলতে পারি। এই হাইড্রোজেন বন্ধন কখন গঠিত হয়? যখন এটার সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকে, তখন কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। যেমন আমি একটা উদাহরণ লিখলাম, HF, ঠিক আছে? HF, এই যে HF লিখলাম, হাইড্রোফ্লোরিক অ্যাসিড লিখলাম, এই যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে একটা কি? সমযোজী বন্ধনের মধ্যে যুক্ত হয়েছে। যদি আমরা আরেকটা পাশাপাশি যদি একটা HF নেই, আরেকটা যদি পাশাপাশি আমরা HF নেও, এরকম একটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়েছে। ফলে এই যে ফ্লোরাইড কি ডেল্টা নেগেটিভ, কারণ তড়িৎর মানটা বেশি, এটা তড়িৎর মান কম, ডেল্টা পজিটিভ হবে, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ। ফলে এই যে পজিটিভ নেগেটিভের মধ্যে ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে একদম বন্ধন সৃষ্টি হয়, যেটাকে আমরা ডট ডট দ্বারা প্রকাশ করে কি বলি? হাইড্রোজেন বন্ধন বলে থাকি। বুঝতে পারছো? আর হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে মেইনলি হচ্ছে 2 ধরনের। হাইড্রোজেন বন্ধন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অন্ত আণবিক, একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অন্তঃআণবিক মানে কি? একই অণুর বিভিন্ন অংশের মধ্যে যে গঠিত হয়ে থাকে সেটা অন্তঃআণবিক। আর আন্তঃআণবিক মানে কি? একাধিক অংশের মধ্যে গঠিত হয়। যেমন এই যে HF, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপরে এটা কিন্তু একটা আন্তঃআণবিকের উদাহরণ। তোমাকে যদি পানির উদাহরণ বলি, তাহলে কি? HO, কারণ পানির মধ্যে 4টা হাইড্রোজেন বন্ধন পসিবল। তাহলে আমরা এখানে হচ্ছে একটা H লিখে দিলাম, এখানে একটা H, একটা করে H। তাহলে আমরা যদি হচ্ছে যার তড়িৎর মান বেশি সে কি হবে? ডেল্টা নেগেটিভ, এটাকে ডেল্টা পজিটিভ, তাহলে এখানে ডেল্টা পজিটিভ, হাইড্রোজেন সব ডেল্টা পজিটিভ, অক্সিজেনের সব ডেল্টা নেগেটিভ, কারণ তড়িৎর মান কি? বেশি। এই হচ্ছে পজিটিভ নেগেটিভ মধ্যে একটা কি হাইড্রোজেন বন্ধন ডট হবে, এখানে একটা ডট বন্ধন, এখানে একটা ডট, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি আন্তঃআণবিক বন্ধন। আর অন্তঃআণবিক বন্ধন কোথায় ঘটে? অন্তঃআণবিক বন্ধন ঘটে থাকে হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর কি প্যারানাইট্রোফেনল। তাহলে অর্থোনাইট্রোফেনল কি? অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল যদি আঁকাতে চাই তাহলে আমার প্রথমে কি ফেনলের সঙ্গে টাকাতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? OH, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। নাইট্রো মানে কি? অ্যানোটোমূলক যুক্ত করতে হবে, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, ঠিক আছে? এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এই অর্থোনাইট্রোফেনলের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ফলে এই দুটো পাশাপাশি গ্রুপ অবস্থান, OH এবং NO2 দুটো পাশাপাশি অবস্থান করার ফলে এদের মধ্যে কি গঠিত হয়? হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, নতুন গ্রুপ যুক্ত হয়, ফলে এদের মধ্যে আন্তঃআণবিক সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে আর কি বিচ্ছিন্ন অবস্থা থাকে, ফলে এদের গলনাঙ্ক মানটা কিন্তু অনেক কম হয়। বাট যদি আমি প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে দেখি, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে যদি আমি দেখি, এটা হচ্ছে কি? প্যারা মানে কি? NO2 এখানে যুক্ত হবে, এটা হচ্ছে কি? প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে OH NO2 মূলক কি? বিপরীত দিকে অবস্থান করছে, দূরে অবস্থান করছে। তা দূরে অবস্থান করার কারণে এদের মধ্যে কি? আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কিন্তু অনেক কিন্তু বন্ধন সৃষ্টি হয়। ফলে এটা ভাঙতে কিন্তু অধিক তোমাকে কিন্তু তাপ দেওয়া লাগে। ফলে এই প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক কিন্তু কত হয়? 114 ডিগ্রি সেলসিয়াস। আর অর্থোনাইট্রোফেনলের গলনাঙ্ক কত? 45 ডিগ্রি সেলসিয়াস। পরে কিন্তু আসে অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনলের মধ্যে কার গলনাঙ্ক বেশি, কেন? ঠিক আছে, তাহলে অর্থোনাইট্রোফেনলে OH এবং NO2 মূলক পাশাপাশি অবস্থান করার কারণে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ফলে আন্তঃআণবিক সংযোগ কি বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন অবস্থা থাকে, বন্ধ হয়ে যায়।
এই কারণে গলনাঙ্ক 45 ডিগ্রি কম। বাট প্যারানিউট্রাল ফেনলে OH এবং NO2 মূলক কি দূরত্বে অবস্থান করার কারণে এর আকর্ষণ বল দ্বারা কিন্তু যুক্ত হতে পারে, ফলে এটার বন্ধন ভাঙতে কিন্তু অধিক তাপ শক্তি দেওয়া লাগে, ফলে গলনাঙ্কটাকে বেশি হয় 114 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু খ নম্বরে আসে বা গ নম্বরও কিন্তু আসতে পারে। আচ্ছা, হাইড্রোজেন বন্ধনতে মেইনলি আমাদের দুইটা ভৌত অবস্থা আর কার স্ফুটনাঙ্ক সেটা আসে, আমরা কোশ্চেন সলভ করে দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন সলভ করে আসি। সিলেট বোর্ড 22 আসছে, রাজুক উত্তর মডেল কলেজ, রাজশাহী বোর্ড 23, অন্য অন্য জায়গায় এটা আসছে। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, AB অপেক্ষা A2D এর স্ফুটনাঙ্ক বেশি কেন? AB, তাহলে এটা হচ্ছে অবশ্যই কি হাইড্রোজেন গ্রুপ 1 প্রথম মৌলটা, আর বিটা হচ্ছে কি 17 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌলটা, তাহলে এটা কি ফ্লোরিন HF, আর A2টা কি H2, আর ডিটা কি হচ্ছে 16 নং গ্রুপের 2 নং পর্যায়ে H2O। তাহলে আমাকে বলছে HF অপেক্ষা H2 এর স্ফুটনাঙ্ক কেন বেশি? তাহলে আমরা জানি HF এর স্ফুটনাঙ্ক হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস, আর পানির স্ফুটনাঙ্ক সবাই জানে কি 100 ডিগ্রি সেলসিয়াস। কেন এই 100 ডিগ্রি সেলসিয়াস? কারণ হাইড্রোজেনের সাথে তড়িৎ মৌল আছে কি ফ্লোরিন আছে, হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ মৌল অক্সিজেন, দুইটাই তো হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, তাহলে দুইটারই স্ফুটনাঙ্ক কি সেম হওয়ার কথা ছিল, তাই তো কনসেপ্ট তাই বলে। বাট কেন ভিন্নতা হয়? ভিন্নতার কারণ হচ্ছে এই একটা পানির অণুতে একটা অক্সিজেন পরমাণু কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, ফলে একটা পানির অণু সর্বোচ্চ 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? 4টা। ফলে গড়ে 2 থেকে 3টা হাইড্রোজেন বন্ধন, 3 থেকে 4টা হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটাকে ভাঙতে তোমাকে কি দেওয়া লাগে? অধিক তাপ শক্তি দেওয়া লাগে। অধিক কি দেওয়া লাগে? তাপ শক্তি দেওয়া লাগে, ফলে পানির স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয়। তাহলে এখানে ডেল্টা পজিটিভ দিয়ে দেবো, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, প্রত্যেকটাতে এবার আঁকাই দেবো চিত্র, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, পানি অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন। বাট এই HF বা হাইড্রোফ্লোরিক অ্যাসিডে একটা ফ্লোরিনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? একটা, ফলে একটা HF মাত্র কি 2টা হাইড্রোজেন বন্ধন, কিন্তু HF অণু 2টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। HF অণু কি 2টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, ফলে কিন্তু কম তাপ শক্তি প্রয়োগ করতে হয়, ফলে কি কম তাপ শক্তি প্রয়োগ করতে হয়, ফলে এটার কি স্ফুটনাঙ্ক কি হয়ে থাকে? কম হয়ে থাকে। এটা করলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা, কেমন? আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন চলো, অয় এবং জেটের হাইড্রাইড দ্বয়ের ভৌত অবস্থা ভিন্ন কেন? মারাত্মক প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন বন্ধন কিন্তু দুইটা যদি প্রশ্ন আসে, ওটা কার স্ফুটনাঙ্ক বেশি আর কার ভৌত অবস্থা চেঞ্জ, এটাই কিন্তু সবচেয়ে বেশি আসে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে দেখো অয় এবং জেটের হাইড্রাইড, তাহলে অয় মৌলটা কি 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌল, রাইট? আর অয় আর কি জেট, এটা কি 16 নং গ্রুপের তৃতীয় পর্যায়ের মৌল, তাই না? অয় এবং হচ্ছে জেট, তাহলে কি অক্সিজেন আর এটা কি সালফার। হাইড্রাইড মানে অক্সিজেনের হাইড্রাইডটা কি? অক্সিজেনের হাইড্রাইডটা হচ্ছে কি H2O, আর সালফার হাইড্রাইডটা কি H2S। তাহলে দুইটার ভৌত অবস্থা ভিন্ন কেন? আমরা জানি পানির ভৌত অবস্থা কেমন? পানির ভৌত অবস্থা তরল। আর H2S এর ভৌত অবস্থা কেমন? H2S এর ভৌত অবস্থা কেমন? গ্যাসীয়, কেমন? আচ্ছা, তাহলে দেখো, তাহলে শুরুতে লিখবো অক্সিজেন হাইড্রাইড কি H2O, সালফার হাইড্রাইড হচ্ছে কি H2S। অক্সিজেনের ভৌত কি H2 এর ভৌত অবস্থা তরল, H2S এর ভৌত অবস্থা কি গ্যাসীয়। কারণ কি? তাহলে পানিতে তড়িৎ ঋণাত্মক পার্থক্য, যদি আমি পানিতে H2O-তে যদি তড়িৎ ঋণাত্মকতা যদি আমি পার্থক্য দেখি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দেখি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক কত? 3.5, হাইড্রোজেনের কত? 2.1, তাহলে কত পাই? 1.4, যা পোলার সমদ্বিতীয় যৌগ গঠনে কি শর্ত পূরণ করে, পরে পানি একটা কি পোলার যৌগ, আর পানিতে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটা কিন্তু হচ্ছে গুচ্ছ আকারে কিন্তু আকৃষ্ট করে রাখে, ফলের ভৌত অবস্থা কি হয়? তরল হয়। বাট এই যে H2S এ সালফারের তড়িৎ মান কত? 2.5, হাইড্রোজেনের জন্য হচ্ছে 2.1, কত আছে? 0.4, যা কি অপোলার যৌগ গঠনের শর্ত পূরণ করে, ফলে H2S একটা কি অপোলার যৌগ, ফলে এখানে কোনো কি হয় না? হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, এটা কি দুর্বল ভ্যান্ডার আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে, ফলে এটা ভৌত অবস্থা কি হয়? গ্যাসীয় হয়। দেন পানি হাইড্রোজেন বন্ধনটা তুমি চিত্রতে আঁকাই দিবা, HO 4টা হাইড্রোজেন বন্ধন দিয়ে দিবা, নিচে একটা করে হাইড্রোজেন অক্সিজেনের নিচে, দেন তুমি ডট ডট দিয়ে দিবা, দেন তুমি ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে তুমি 4 পেয়ে যাবা, কেমন? আচ্ছা, দেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে কি ACTO যৌগ আর BCTO যৌগের ভৌত অবস্থা স্বাভাবিক তাপমাত্রায় ভিন্ন কেন? এটা হাইড্রোজেন বন্ধনের কনসেপ্ট না, এটা হচ্ছে শুরুর কনসেপ্টটা, যেহেতু ভৌত অবস্থার টপিক, এই জন্য আমি এই
ক্লাসে আমি রাখছি। আচ্ছা, AC2 এ কি 14 নং গ্রুপের কি বলো, তাহলে AC2 তাহলে দ্বিতীয় এ হচ্ছে মূলটা কি কার্বন, তারপর আমার লাগবে কি বি, তারপর বি মূল সি মূল, বি মূলটা কি তৃতীয় নং পর্যায়ে চতুর্থ, তাহলে আমার কি সিলিকন। ঠিক আছে, কার্বন QSCT তে গেলে তাহলে আমার এখানে হচ্ছে কি বিটা হচ্ছে সিলিকন, আর সিটা হচ্ছে গ্রুপ পর্যায় 2 এর 16 নং গ্রুপের, তাহলে এটা কি হয় ও। ঠিক আছে, অক্সিজেন। তো আমাকে বলছে হচ্ছে কি AC2 যৌগে, তো AC2 A আর C2 মানে কি কার্বন ডাইঅক্সাইড, আর BC2 সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইড। দুইটার ভৌত অবস্থা স্বাভাবিক তাপমাত্রা কেন ভিন্ন? তাহলে আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড ভৌত অবস্থা কেমন গ্যাসীয়, আর এই সিলিকন ডাইঅক্সাইড ভৌত অবস্থা কেমন, এটা হচ্ছে কি সলিড। এটা কিন্তু সলিড, এটা কিন্তু হচ্ছে গ্যাসিয়াস। কেন গ্যাসিয়াস কেন সলিড? মানে কার্বন ডাইঅক্সাইড কেমন থাকে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দ্বিবন্ধনের মাধ্যমে দুইটা অক্সিজেনের সাথে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধনের মাধ্যমে কি যুক্ত হয়, ফলে আকৃতি কেমন হয় সরলরৈখিক সংকরণ KSP, আজকে আমরা পড়ছি। আর এটার মধ্যে একটা কি একক অনুরূপে অবস্থান করে, আর এটা কি দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার্যকর থাকে, ফলে এটা কি ভৌত অবস্থা কেমন গ্যাসীয়, আর এর গলনাঙ্ক স্ফুটন কিন্তু কম হয়, পরে কিন্তু আসে ড্রাই আইস বা শুষ্ক বরফের গলনাঙ্ক কত -56 ডিগ্রি সেলসিয়াস, কারণ কি দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে, এর একক অনুরূপে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড ভৌত অবস্থা কেমন গ্যাসীয়। আচ্ছা, তাহলে কি সিলিকন ডাইঅক্সাইড ভৌত অবস্থা কেন হচ্ছে সলিড বা ভিন্ন তাপমাত্রা? এই সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একটা কি জায়ান্ট মলিকুল বা দৈত্যাকার অণু গঠন করে, বা পলিমার যৌগ গঠন বলা হয়, দৈত্যাকার অণু গঠন করে। সিলিকনের যোজনী কত 4, একটা সিলিকন পরমাণু 4টা অক্সিজেন পরমাণু যুক্ত হয়, আর একটা অক্সিজেন পরমাণু 2টা সিলিকন পরমাণুর সাথে যুক্ত হয়। এটা তোমার স্ট্রাকচার টাকাইতে হবে, খুবই সহজ, টেনশন করার কারণ নাই, তোমাদের আমি স্ট্রাকচার টাকানো শেখাচ্ছি। তাহলে আমি কি বললাম সিলিকনে কয়টা হাত 4টা হাত, তাহলে 4টা আমি হচ্ছে কি হাত দিলাম, তিন আমি হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের হাত কয়টা অক্সিজেনের হাত 2টা, তাহলে এইদিকে একটা হাত এদিকে একটা 2টা হাত, আবার সিলিকন দিলাম, তাহলে এই 2টা হাত হলো 3টা 4টা, আবার অক্সিজেন হাত অক্সিজেন হাত কয়টা 2টা, তাহলে 2টা হলো এই সিলিকন 1টা 2টা, ওকে ডান। দেন আমি নিচে 2টা আবার এখানে, তাহলে এখানে অক্সিজেন হাত কয়টা 2টা, তাহলে এখানে সিলিকন যদি দেই তাহলে এই 2টা হাত 3টা 4টা হাত, এখানে অক্সিজেন হাত করে 2টা, একটা এদিকে তো একটা 2টা, এখানে সিলিকন দিলাম, এখানে অক্সিজেন হাত করে 2টা মিলে দিয়ে 2টা মিলছে, তাহলে এই যে 1 2 3 4টা, তাহলে এখানে যদি অক্সিজেন দেই অক্সিজেন 2টা হাত মিললো, তাহলে সিলিকন আবার একটা অক্সিজেন দেওয়া লাগবে, সিলিকন ডান। তুমি এইটুকু দিতে পারো, আর তুমি আরেকটা লাইন বাড়াতেও পারো, এভাবে হচ্ছে একটা দৈত্যাকার বা পলিমার যৌগ গঠন করে থাকে। কেমন? তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড ভৌত অবস্থা গ্যাসীয়, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, একক অনুরূপ অবস্থান করে, আকৃতি সরলরৈখিক, ড্রাই আইসে গলনাঙ্ক কত -56 ডিগ্রি সেলসিয়াস। আর সিলিকন ডাইঅক্সাইড একটা কি দৈত্যাকার যৌগ গঠন করে বা পলিমার যৌগ গঠন করে, এটা হচ্ছে কি গলনাঙ্ক কত, সিলিকন ডাইঅক্সাইড গলনাঙ্ক কত 1610 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক কত 2230 ডিগ্রি সেলসিয়াস। গঠনটা আঁকায় দিবা, দৈত্যাকার বা পলিমার যৌগ গঠন করে, যেদিন এগুলো বললাম এটুকু লিখে তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা। কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে সংকরণ, ফাজানের নীতি, হাইড্রোজেন বন্ধন টপিক একদমই আলোচনা করে যতটুকু তোমাদের পারছি বুঝিয়ে দিয়ে টেস্ট পেপার সলভ করে দিলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তাহলে এই টপিকের আন্ডারে ক খ থেকে কী কী পরীক্ষা আসতে পারে সেই সাজেশন পার্ট নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে রাসায়নিক বন্ধন কি পরীক্ষা ইম্পর্টেন্ট, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের শিখবা, সিগমা বন্ধন কি সামনাসামনি মুখোমুখি অধিগমন, পাই বন্ধনটা কি পাশাপাশি অধিগমন, সংকরণের সংজ্ঞাটা বলে দিচ্ছি, হাইড্রোজেন বন্ধনটা বলে দিচ্ছি, তার সবগুলা কিন্তু 6টা সংজ্ঞা পড়ে ফেলবা। খ নম্বরে পানি একটা কি পোলার যৌগ, তাহলে পোলার যৌগ গঠন করার জন্য একটা কি আংশিক ধনাত্মক হচ্ছে, আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া লাগবে, যার ডেল্টা নেগেটিভ অক্সিজেনে কি তড়িৎ মান বেশি ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন তড়িৎ মান তাহলে কি ডেল্টা পজিটিভ হয়, দুটা কি আংশিক ধনাত্মক আংশিক কিন্তু ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। সোডিয়াম ক্লোরাইড চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গলনাঙ্কের মান কেন কম, কোন নীতিটা ব্যাখ্যা করবা, ফাজানের নীতি দ্বারা। তাই অ্যালুমিনিয়াম টাইফ্লোরাইড আয়নিক প্রকৃতির হলে অ্যালুমিনিয়াম টাইফ্লোরাইড সমযোজী কেন, ফাজানের নীতি। H2 তরল H2S কি গ্যাসীয়, বলে দিলাম হাইড্রোজেন বন্ধনের কারণে। কত জায়গায় কিন্তু এই প্রশ্নটা আসছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের ক্লাসে যতটুকু পড়াইলাম ইনশাল্লাহ আশা করি SSC 25 ব্যাচের শিক্ষার্থীরা যতটুকু তোমাদের পড়িয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ডে 100% কমন পাবা। তো সবাই যারা ক্লাসটি করেছো বন্ধুদের মাধ্যমে ক্লাসটি শেয়ার করো। আমাদের সবার রসায়নের টার্গেট কিন্তু 200-তে 200, ইনশাল্লাহ আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 200-তে 200 পেতে চাই। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।